হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের এইচএসসি ফিজিক্স এই সাবজেক্টে নতুন আরেকটি চ্যাপ্টারে। আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজকে আমরা লেকচার 1 কমপ্লিট করব। আর আজকের আলোচ্য টপিক আমাদের গ্যাসের চলরাশি ও চলরাশি বিভিন্ন একক রূপান্তর বিষয়ক আলোচনা, বয়েলের সূত্র, এটার থিওরি এবং রিলেটেড কিছু বেসিক ম্যাথ প্লাস এটার গ্রাফ সহ যা কিছু হইতে পারে সব কনসেপ্টে আমরা আলোচনা করব। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এই চ্যাপ্টারটা আমরা কীভাবে অগ্রসর হব। তো আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য মেজর 4টা পার্টে ভাগ করে ফেলেছি। যে প্রথম যে পার্ট সেটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র ও আদর্শ গ্যাস সমীকরণ, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তো তোমাদের সুবিধার জন্য প্রথমে আমি বলে রাখি, আমি যখন বয়েলের সূত্র পড়াবো তখন বয়েলের সূত্রের কনসেপ্ট, সূত্র এবং এ টু জেড আলোচনা করে আমি বেসিক কিছু ম্যাথ জাস্ট দেখাবো। ঠিক আছে, মানে গিয়ে এই সূত্র রিলেটেড যত ম্যাথ হইতে পারে সব ম্যাথ আমি জাস্ট বয়েলের কনসেপ্টটা আলোচনা করেই দেখিয়ে ফেলবো না। কেন দেখাবো না? কারণ গিয়ে বয়েল, চার্লস, চাপীয় সূত্র মানে এইগুলোর মিশ্রিত ম্যাথও কিন্তু আসতে পারে। তো সেই জন্য আমি যে কাজটা করব, পার্ট 1-এর সবগুলা সূত্র দেখিয়ে তারপর গিয়ে যত ধরনের ম্যাথ হইতে পারে একদম বেসিক টু অ্যাডভান্স সব ম্যাথ আমি আলোচনা করব। ঠিক আছে, তো এই জন্য তোমরা মানে আমি বয়েলের সূত্র আলোচনা করলাম, করিয়ে জাস্ট 2টা ম্যাথ করে চলে গেলাম, তোমরা কি হয়তো ভাবতে পারো আমি মনে হয় আর ম্যাথ আলোচনা করবো না বা প্র্যাকটিস করবো না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তাহলে পার্ট 1 গেল। তারপর পার্ট 2, এখানে আমরা গ্যাস গতিতত্ত্ব মানে গ্যাসের চলাফেরা, তারপর গ্যাসের বিভিন্ন প্রকার বেগ, গ্যাসের শক্তি, এই ব্যাপারগুলো গিয়ে আলোচনা করব গড়মুক্ত পথ সহ। ঠিক আছে, তো পার্ট 2 কমপ্লিট করার পর আমরা চলে যাব পার্ট 3-তে, যেখানে আমরা আলোচনা করব জলীয় বাষ্প, বাষ্পচাপ ও আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, মানে এই টপিকের অধীনে যা কিছু হইতে পারে সব। তারপর ফাইনালি আমরা আলোচনা করব পার্ট 4, যেটা খুবই ছোটো একটা টপিক। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এরকম কোয়েশ্চেন আসে না, তবে অ্যাডমিশন টেস্টের জন্য এমসিকিউ এবং ছোটোখাটো ম্যাথ চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা নিউটনের শীতলীকরণ সূত্র, যেটা পার্ট 4, সেটাও আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো আজকের লেকচারটি আমরা শুরু করি। তো আজকে আমরা পার্ট 1 স্টার্ট করব, পার্ট 1-এর প্রথম লেকচার। তো আমাদের প্রথমেই জানতে হবে যে গ্যাস আসলে কি, কারণ এই চ্যাপ্টারটার নামই ছিল আদর্শ গ্যাস এবং গিয়ে কি গ্যাসের গতিতত্ত্ব, মানে গিয়ে আমরা আদর্শ গ্যাস কাদেরকে বলতেছি, তার আগে আমাদের জানতে হবে যে গ্যাস আমরা কাদেরকে বলতেছি, তারপরে গিয়ে কি গ্যাসীয় পদার্থের চলাফেরা, তারপর বিভিন্ন চলরাশি, তাদের আচরণবিধি, কী ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, এইগুলো নিয়েই মূলত এই চ্যাপ্টারটার কন্টেন্ট। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে গ্যাস আসলে কাদেরকে আমরা বলতেছি, তারপর আদর্শ গ্যাস আমরা কাদেরকে বলতেছি। তার আগে তোমাদের একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে নিই, আমরা এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট করতেছি তো যে সকল ইনফরমেশন হয়তো আমি লাইভে এসে লিখতে পারতাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে টাইম একটু বেশি চলে যায়, সেজন্য ওই ইনফরমেশনগুলো আমি এখানে তোমাদের জন্য স্লাইডে নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমি যখন গিয়ে স্লাইডে যে ব্যাপারগুলো হয়তো তোমার মুখস্থ রাখতে হবে বা জানা থাকতে হবে, মানে স্লাইডে যা কিছু আছে সবই আসলে জানা থাকতে হবে, তারপরে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আবার গিয়ে কি বক্স করে দেব। তো তোমরা এই ব্যাপারটা কনসিডার করতে পারো। এটা আসলে টাইমটা কিছুটা গিয়ে কি রিডিউস করার জন্য, মানে ক্লাসের যে ডিউরেশনটা সেটা কমানোর জন্য মূলত ইনফরমেশনগুলো স্লাইডে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে চলো আমরা কি স্টার্ট করি। তো আমাদের সর্বপ্রথম যেটা দেখতেছি যে গ্যাস বা বায়বীয় পদার্থ, যেটাকে আমরা বলতাম, এটা আমাদের একদম ছোটোবেলায় পড়া আছে যে সাধারণ তাপমাত্রায় যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে কি বলা হয়? গ্যাস বলা হয়। তাহলে গ্যাসের যে ডেফিনেশনটা সেটা অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তারপর আমাদের আদর্শ গ্যাস। তো পার্ট 1-এই আমরা পড়ছি কি একটা ব্যাপার, মানে গিয়ে আমাদের কন্টেন্টে রেখেছি, দেখো যে আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, এই সূত্রগুলো মিলিয়ে আমরা একটা ইকুয়েশন আনতে পারি, যেটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। তো এই যে আদর্শ গ্যাস সমীকরণটা, এটা দেখতে হয় পিভি ইকুয়াল এনআরটি এরকম। ঠিক আছে, যদিও এখন আমরা পড়ি নাই, তবে আমরা জাস্ট ডেফিনেশনের জন্য বলতেছি যে এই সূত্রটা পিভি ইকুয়াল এনআরটি, এটাকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলি। তো যে সকল গ্যাস, ঠিক আছে, সকল অবস্থায় মানে যে কোনো এনভায়রনমেন্টে, সকল চাপ এবং তাপমাত্রায়, মানে যে কোনো এনভায়রনমেন্টে এই যে এই সূত্রটা মেনে চলে, তাদেরকে আমরা বলতেছি কি তোমাদের কি আদর্শ গ্যাস। আর যারা মানবে না, ঠিক আছে, যারা কি মানবে না, তাদেরকে আমরা বলি বাস্তব গ্যাস। তো বাস্তব গ্যাসের ডেফিনেশনও পড়ে আছে, সেজন্য আমি আর এক্সট্রা করে এখানে লিখতেছি না। তো তারপর আমাদের চলরাশি, গ্যাসের চলরাশি। তাহলে চলরাশি বলতে ব্যাপারটা কি আসলে বলো তো? আমরা যখন ছোটোবেলায় পড়ে আসছি ম্যাথে, ঠিক আছে, ম্যাথে গিয়ে যে রাশিটার মান চেঞ্জ হইতো সেটাকে আমরা কি যেন বলতাম? চলক বা ভেরিয়েবল। ঠিক আছে, যে রাশিটার মান চেঞ্জ হইতে পারতো।
তো এরকম হচ্ছে গিয়ে কি গ্যাসের যে বৈশিষ্ট্য বা বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে কি নিজস্ব প্রপার্টিস, এই প্রপার্টিসগুলোর মধ্যে হচ্ছে গিয়ে গ্যাসের কি একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে পারে, ঠিক আছে, প্রেশার থাকতে পারে, আয়তন থাকতে পারে, ঠিক আছে, এইগুলো কিন্তু আবার চেঞ্জও হইতে পারে। দেখো একটা ব্যাপার কিন্তু আমরা যেটা একদম ছোটোবেলায় পড়ে আসছি, যে গ্যাসের বা হচ্ছে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই ব্যাপারটা কিন্তু পড়ে আসছি না, যে গ্যাসের যে আয়তন, এই আয়তনটা কিন্তু কি না, নির্দিষ্ট না। আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের কি পুরাটাই সে দখল করে, ঠিক আছে, তার মানে আয়তনটা কি না, ফিক্সড না, একদম যে একদম একটা নির্দিষ্ট ভলিউম সে অলওয়েজ থাকবে এরকম কিন্তু না। তো এই যে, তবে একটা গ্যাসীয় পদার্থের আয়তন কিন্তু অবশ্যই থাকবে, আয়তন অবশ্যই থাকবে, তবে সেটা হচ্ছে কি না, ফিক্সড না, মানে একদম অলওয়েজ যে নির্দিষ্ট থাকবে এরকম না, মানে চেঞ্জ হইতে পারে। তার মানে দেখো এই যে আমরা যেটা একদম ছোটোবেলার যে কনসেপ্টটা সেটাই জাস্ট মনে করিয়ে দিলাম। তো আয়তন যেটা সেটা কিন্তু চেঞ্জ হইতে পারে পাত্র অনুসারে বা অন্যান্য প্রেশার বা তাপমাত্রা, এইগুলো চেঞ্জের ফলে কিন্তু আয়তন চেঞ্জ হতে পারে। আবার তাপমাত্রা যেটা এটাও কিন্তু চেঞ্জ হতে পারে, চাপ যেটা এটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে এই যে দেখো গ্যাসের যে ব্যাপারগুলো চেঞ্জ হতে পারে সেগুলোকে আমরা বলতেছি চলরাশি। তো আমরা এখানে হচ্ছে চলরাশি হিসাবে তিনটা রাশি নিয়ে আসছি, তাপমাত্রা, চাপ এবং হচ্ছে আয়তন। তো এই তিনটাকে আমরা হচ্ছে গিয়ে গ্যাসের চলরাশি বলতেছি, তিনটি, ঠিক আছে। তবে কিছু কিছু বই আছে জাস্ট ওইখানে আরেকটা নতুন রাশি যেটা হচ্ছে গ্যাসের পরিমাণ, ঠিক আছে, গ্যাসের পরিমাণ বা মূল সংখ্যা, সেটাকেও চলরাশি হিসাবে বিবেচনা করা হয়েছে। তো আমরা ওইটাকে চলরাশি হিসাবে বিবেচনা করতেছি না, তোমরা জাস্ট হচ্ছে গিয়ে মানে আমাদের স্ট্যান্ডার্ড যদি চিন্তা করি আমাদের বই অনুসারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তিনটা হচ্ছে চলরাশি, ঠিক আছে। তোমাদের যদি কখনো হচ্ছে কি এমসিকিউ আসে বোর্ড পরীক্ষা অথবা অ্যাডমিশন, তো গ্যাসের চলরাশি তোমরা হচ্ছে তিনটা আঁকাবা। তো এই যে চলরাশি বা তিনটা ব্যাপার, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, তো আমাদের পার্ট ওয়ানে যত ম্যাথ আছে সবগুলাতেই আসলে এইগুলার প্রয়োগই, কিন্তু তোমাকে তাপমাত্রা দেওয়া থাকবে, চাপ নির্ণয় করতে বলবে, অথবা হচ্ছে আয়তন নির্ণয় করতে বলবে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রেশারও হয়তো দেওয়া থাকবে, মানে হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো তোমাকে নির্ণয় করতে বলা হয়। তো এর জন্য আমাদের শুরুতেই যেটা জানতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা, চাপ এবং আয়তন, এইগুলো যে আমরা পরিমাপ করি, কি কি ইউনিট হচ্ছে আমরা এইগুলাকে পরিমাপ করতে পারি, এবং যদি হচ্ছে কি আমাদের অঙ্কে যে এককটা দরকার সেটা যদি দেয়া না থাকে, অন্য একক দেয়া থাকে, তাহলে হচ্ছে আমরা কিভাবে এটা রূপান্তর করতে পারি, মানে একক রূপান্তরের মাধ্যমে আমাদের হচ্ছে যে একক দরকার সেই ডিজায়ার্ড এককে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি যে এই এককের ব্যাপারগুলা। তো তাপমাত্রা পরিমাপের আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের স্কেল আছে, আমরা হচ্ছে গিয়ে তিনটা স্কেল বেশিরভাগ শুনে অভ্যস্ত, যে একটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, তারপর একটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে তোমার কেলভিন স্কেল। এই তিনটা স্কেলই হচ্ছে আমরা বেশিরভাগ শুনে অভ্যস্ত, আরও স্কেল আছে, তো আমরা এই তিনটা শুনেই অভ্যস্ত। তো আমাদের এই পার্ট ওয়ানে যত ম্যাথ আছে সব ম্যাথই হচ্ছে আমরা কেলভিন স্কেল ইউজ করব, ঠিক আছে। তো নোট আকারে লিখে রাখো যে আমরা হচ্ছে যত ধরনের ম্যাথ আছে, যদিও এখন আমরা ম্যাথে যাই নাই, ম্যাথের সময় তো আমরা অবশ্যই আবার প্রয়োগ করব, মানে আমাদের কেলভিন স্কেলটা বেশি জরুরি, মানে কেলভিন স্কেল ব্যবহার করি, ইউজ করব। তো যেহেতু আমরা কেলভিন স্কেল ইউজ করব, কিন্তু আমরা এখানে দেখতেছি যে আরও হচ্ছে দুইটা স্কেল কিন্তু আছে, সেলসিয়াস এবং ফারেনহাইট। তো কখনো যদি তোমার সেলসিয়াস এবং ফারেনহাইটে তোমার ইনফরমেশনটা দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে আমরা হচ্ছে এটাকে কেলভিনে কীভাবে নিয়ে আসতে পারি, এটা সূত্রটা হচ্ছে C/5 সমান হচ্ছে তোমার F - 32/9 সমান K - 273/5। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রাটা নিয়ে আসব, ঠিক আছে। এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেল, এফ হচ্ছে ফারেনহাইট স্কেল, আর কে হচ্ছে তোমার কেলভিন স্কেলের তাপমাত্রা, আর বাদবাকি সবই হচ্ছে ডিজিট। এটা হচ্ছে গিয়ে তোমরা আগে থেকে জানা আছে, আমি আর বিস্তারিত আলোচনা করার দরকার নেই। তো তারপর হচ্ছে আমাদের প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রাটা হচ্ছে গিয়ে এরকম একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় প্রমাণ চাপে, যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, বা পানি জমে তোমার হচ্ছে গিয়ে কি বরফে পরিণত হয়, তাকে প্রমাণ তাপমাত্রা বলে। এই যে প্রমাণ তাপমাত্রাটা, এই প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে সেলসিয়াস স্কেলে 0°C, এবং আমি যদি পরম স্কেল, যেটাকে আমরা এখানে কেলভিন স্কেল বলছি, এই কেলভিন স্কেলটাকে পরম স্কেলও বলা হয়, ঠিক আছে। তাহলে পরম স্কেল বলতে আমরা কোনটাকে বুঝবো, যে কেলভিন স্কেল, কেলভিন স্কেল। এটা যদি আমরা হচ্ছে কেলভিন স্কেলে পরিমাপ করি, তাহলে এটা হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। আবার প্রকৃতপক্ষে এটা যদি আমরা এমসিকিউ আসে, তাহলে 273.15, ঠিক আছে, বা 273.15 কেলভিন। তো এইগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। আর তোমাকে যদি একটা কোশ্চেনে কখনো দেওয়া থাকে যে পরম স্কেলে তাপমাত্রা এত, ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার এটা বুঝতে হবে যে কেলভিন স্কেল। তো এটা গেল তাপমাত্রার ব্যাপার। আর যদি ভিন্ন ইউনিটে দেওয়া থাকে, তাহলে আমরা হচ্ছে এই সূত্রের মাধ্যমে পরম স্কেলে নিয়ে আসবো। তারপরে আমাদের হচ্ছে চাপের বিভিন্ন একক। তো
চাপের এককগুলোর মধ্যে আমরা এইখানে এই চ্যাপ্টারে দুই ধরনের একক আমরা ইউজ করি, একটা হচ্ছে প্যাসকেল, একটা হচ্ছে তোমার কি এটিএম বা বায়ুমণ্ডলীয় চাপ। তো যদি আমরা বলি যে তাহলে কি কি একক ইউজ করি আমরা এখানে, একটা হচ্ছে প্যাসকেল একক, একটা হচ্ছে এটিএম একক। এটিএম একক, তবে কোশ্চেনে কখনো কখনো তোমাকে পারদ চাপ যেটা, ঠিক আছে, মার্কারি প্রেসার, ধরো হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট সংখ্যা বলে যে হচ্ছে গিয়ে এত পারদ চাপ, এটা মিলিমিটার হইতে পারে, মিলিমিটার এইচজি প্রেসার। তো এই তিন ধরনের প্রেসারই হচ্ছে আমরা বেশি ইউজ করি। তো আমাদের হচ্ছে গিয়ে প্রথম দুইটা যে ইউনিট প্যাসকেল এটিএম, এই দুইটাই বেশিরভাগ সময় ইউজ হয়। কখনো কখনো পারদ স্কেলও হইতে পারে, কারণ আমাদের হচ্ছে কিছু ম্যাথ আছে যেখানে হচ্ছে আমরা সূত্রগুলোকে অনুপাত আকারে সাজাতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে কোনো ইউনিটই কিন্তু ইউজ করতে পারি। তো মেন কথা হচ্ছে কি আমাদের যেটাই থাকুক না কেন, আমাদের আগে জানতে হবে যে আমাদের কোন এককটা ইউজ করবো এই অঙ্কে। আর দুইটা ইনফরমেশন যদি দুই ইউনিটে দেওয়া থাকে তাহলে আমাদের জানতে হবে সেটাকে কিভাবে আমরা কনভার্ট করবো, ঠিক আছে। তো কনভার্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই। এটা মাথায় রাখবো যে এক বায়ুমণ্ডলীয় চাপ যেটা 1 এটিএম, এটা হচ্ছে সমান 101/325 প্যাসকেল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমাদের বইয়ে যে এরকমভাবে 6টা ডিজিটই লেখা থাকে এরকম কিন্তু না, তোমাদের বইয়ে হচ্ছে 10⁵ বা 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল লেখা থাকে। তো তুমি যেটা ইউজ করো, আমি জাস্ট হচ্ছে গিয়ে 6টা ডিজিট যেটা ছিল 101/325 এটাই মুখস্থ রাখতাম। তো এটা গেলে হচ্ছে কি আমাদের এটিএম এর সাথে প্যাসকেলের সম্পর্ক। তো এই প্যাসকেল যেটা, এই প্যাসকেলটা কিন্তু চাপের যে এসআই একক, সেই এসআই এককটা, ঠিক আছে। এসআই একক, এসআই একক সম্পর্কে অবশ্যই আমরা জানি। ওকে, এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, তো আমাদের হচ্ছে এটিএম এর সাথে আমরা প্যাসকেলের সম্পর্ক পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে এটিএম এর সাথে আমাদের মিলিমিটার যে পারদ চাপ সেটার সম্পর্ক কি। সেটা এক এটিএম সমান হচ্ছে তোমার 760 মিলিমিটার মার্কারি প্রেসার। এই কথাটার মানে হচ্ছে গিয়ে আমরা যে তরলের নির্দিষ্ট গভীরতায় চাপের সূত্র জানি যে এইচ রো জি, ঠিক আছে। তরলের একটা নির্দিষ্ট গভীরতায় চাপের ভ্যালু এইচ রো জি। তো হচ্ছে গিয়ে আমাদের যদি এই তরল পদার্থের সময় মার্কারি ইউজ করি তাহলে হচ্ছে মার্কারির 760 মিলিমিটার একটা হচ্ছে স্তম্ভ, ঠিক আছে, মানে এত উচ্চতার একটা পারদ যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করতে পারে সেটাকে হচ্ছে আমরা বলতেছি যে এক এটিএম। তো আমরা যেহেতু হচ্ছে এটিএম এর সাথে প্যাসকেল এবং এটিএম এর সাথে তোমাদের হচ্ছে মিলিমিটার মার্কারি ইউনিট পেয়ে গেলাম, তো তুমি ইচ্ছা করলে প্যাসকেল এবং মার্কারি ইউনিটের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারো। সেটা কেমন হবে দেখতে, যে 760 মিলিমিটার, তো এটাকে হচ্ছে কি আমি এরকমভাবে যদি লিখি যে 760 মিলিমিটার মার্কারি চাপ সমান হচ্ছে কি ওই যে 101, যেহেতু দেখো 760 মিলিমিটার মানে কি এক এটিএম, আবার এক এটিএম সমান হচ্ছে 101/325, ঠিক আছে। তাহলে তুমি 760 মিলিমিটারকে কি বলতে পারো, 101/325 প্যাসকেল। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানতে হবে। 325 প্যাসকেল। তো তোমাকে হচ্ছে গিয়ে কখনো কখনো এটা মিলিমিটার একক না দিয়ে কিন্তু বলতে পারে যে সেন্টিমিটার অথবা হচ্ছে কি মিটার। সেন্টিমিটার আকারে দেওয়া থাকলে হয়তো দেওয়া থাকবে কত, যে হচ্ছে 76 সেন্টিমিটার। তো যাই বলুক না কেন, তোমাকে যদি এখন বলা হয় যে 800 মিলিমিটার মার্কারি চাপ সমান কত এটিএম, তাহলে তুমি জাস্ট ঐকিক নেমে করে ফেলবা। ঐকিক নেমে কীভাবে, যে আমরা জানি 760 মিলিমিটার সমান হচ্ছে কি 1 এটিএম, তাহলে 1 মিলিমিটার সমান এত, 800 মিলিমিটার সমান এত, ঠিক আছে। মানে তোমাকে যে মিলিমিটারে দেওয়া থাকুক না কেন সেটাকে তুমি জাস্ট 760 দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে। তোমার যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে 76 দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে, আর যদি মিটার দেওয়া থাকে তাহলে 0.76 দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে। অথবা তুমি যে এককে দেওয়া থাকো, তুমি যেহেতু মিলিমিটার এককটা ভালো করে পড়ছো, মিলিমিটার এককে সবগুলাকে নিয়ে আসো, ঠিক আছে। আর এটিএমে যদি বলি তাহলে এক এটিএম তো তুমি জানো এটা, তাহলে তোমাকে যদি বলা হয় 5 এটিএম তাহলে সেটাকে তুমি প্যাসকেলে কীভাবে কনভার্ট করো সেটা অলরেডি আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে অবশ্যই আমাদের জানা থাকতে হবে যে আমাদের এককগুলো এইভাবে আমরা কনভার্ট করব। তো পাশাপাশি আমাদের তো এখানে এই তিনটা এককই বেশিরভাগ ইউজ হয়, যেন আমি তিনটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু তারপরেও কিন্তু আরও একক কিন্তু আছে, ঠিক আছে। আর কি কি একক থাকতে পারে, টর আছে, যে টর একটা হচ্ছে চাপ পরিমাপের একক। এই টরের সাথে হচ্ছে মিলিমিটার এটা সুন্দর সম্পর্ক, সেটা হচ্ছে 1 টর সমান 1 মিলিমিটার, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা জাস্ট এমনিতেই মাথায় রাখো যদি কখনো আসে আর কি, 1 টর সমান 1 মিলিমিটার পারদ চাপ, এইচজি প্রেসার, ঠিক আছে।
যদিও টর আমাদের হচ্ছে গিয়ে কি একাডেমিকে খুব বেশি আসে না বা কখনো আসে না, তবে জাস্ট এমসিকিউ এর জন্য মাথায় রাখতে পারো। আবার এই যে টর যেরকম হচ্ছে কি আমাদের মিলিমিটারের সাথে সম্পর্কিত, তো এরকমভাবে আমরা এই যে প্যাসকেল এককটা যে পড়ছি, এই প্যাসকেল এককটা হচ্ছে আমাদের আবার বারের সাথে রিলেটেড। তুমি যদি হচ্ছে কখনো আসে যে 1 বার, ঠিক আছে, এটাও লিখে রাখতে পারো। এইগুলো এমসিকিউ এর জন্য জাস্ট এটাও আমি লিখে দিই যে 1 বার সমান 10⁵ প্যাসকেল। তো এই যেগুলো আমাদের চাপের ব্যাপারগুলো। তো এই যে এই পাশে দুইটা লিখে রাখছি, এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এইগুলো আমাদের জানা থাকলেই হবে। তো এটাকে হচ্ছে কি আমি একটু বক্স করে দিই। ওকে, ওকে, যাই হোক, তোমরা এটা জাস্ট ওইটা বক্স করে নিও, তাহলেই হবে। অথবা এটাকে আমি একটু সুন্দর করে বক্স করে দিই। এটা ম্যাটার না, তোমরা হচ্ছে গিয়ে নিজেরা যে ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে নোট আকারে মুখস্থ রাখলেই হয়েছে। ওকে, এটা এরকমভাবেই থাকুক। ওকে, তাহলে চলো হচ্ছে আমরা যেরকম প্রমাণ তাপমাত্রা দেখছিলাম, এরকম আমরা একটা প্রমাণ চাপের ব্যাপারটাও দেখে ফেলি। কারণ অনেক সময় তোমাকে হচ্ছে কি চাপের যে বেলুটা, এটা সরাসরি না থেকে, মানে এরকমভাবে নির্দিষ্ট ইউনিটে এত বেলুটা না থেকে বলতে পারে যে প্রমাণ চাপ। তাহলে প্রমাণ চাপটা আমরা কাদেরকে বলতেছি, যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 মিলিমিটার বিশুদ্ধ পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ ধরা হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রমাণ চাপের মানটা কেমন হইতে পারে। কিন্তু তাহলে দেখো, আমরা অলরেডি কিন্তু প্রমাণ চাপের যে মানটা, এই মানটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে গিয়ে কি জেনে গেছি যে 760 মিলিমিটার বিশুদ্ধ পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ ধরা হয়। তো আমরা দেখো এই পাশে কিন্তু লিখে রাখছি, তো 760 মিলিমিটার যে হচ্ছে গিয়ে কি মার্কারি চাপ, সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ যদি আমরা বলি সেটা হচ্ছে 1 ATM। আর যদি আমরা প্যাসকেল ইউনিটে চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়ে 101 325 প্যাসকেল বা 1.01 × 10⁵ প্যাসকেল। ঠিক আছে, তাহলে আমাদের এই চাপের মানটুকু এটা যদি আমরা আবার নির্ণয় করতে চাই, যে দেখি যে মানটুকু আসলে এত হয় কিনা, তাহলে তুমি হচ্ছে তরলের যে যে চাপের ভ্যালু, যে পি ইকুয়াল হচ্ছে তোমার এস রো জি, ঠিক আছে, এই সূত্রটা ইউজ করে তুমি নির্ণয় করতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে যেন কি ছিল, যে কতটুকু হচ্ছে উচ্চতার তরল। তাহলে তোমাকে বলছে 760 মিলিমিটার যে হচ্ছে উচ্চতার তরল বা পারদ, সেই ক্ষেত্রে যে চাপটা হয় সেটাকে আমরা প্রমাণ চাপ বলতেছি। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে মিটার এককে কনভার্ট করতে হবে। তাহলে 760 বাই হচ্ছে তোমার 1000, আমরা এটাকে মিটারে নিয়ে নিলাম। রো হচ্ছে গিয়ে পারদের যে ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে মাথায় রাখবে যে 13,596, 13,596, বা তোমাদের হচ্ছে গিয়ে কখনো যদি বইয়ে ম্যাথ আসে এরকম 13,500 দেওয়া থাকে বা 13,600 দেওয়া থাকে। ঠিক আছে, তো ম্যাটার না, 13,596 ইন্টু জি, জি এর মান হচ্ছে তোমার 9.8। তাহলে তুমি এইটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি ফাইনালি ওই যে এই ভ্যালুটুকুই পাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমরা 101 325 প্যাসকেল হয়। তো আমাদের প্যাসকেল এককে চিন্তা করলে আমাদের হচ্ছে প্রমাণ চাপ যেটা, এটা হচ্ছে জ্ঞাত বা 10⁵ বলতে পারো। আর যদি আমরা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বলি, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 1 ATM। আর তোমাকে যদি জাস্ট মানকারি চাপেই বলা হয়, তাহলে হচ্ছে 760 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা তাপমাত্রার যে রূপান্তর সেটা দেখলাম, চাপের যে রূপান্তর এবং একক সেগুলো দেখলাম। তো তারপরে হচ্ছে আমাদের যে এই চাপ এবং তাপমাত্রা দুইটার বিভিন্ন এনভায়রনমেন্ট বা হচ্ছে পরিবেশ আমরা অনেক সময় হচ্ছে গিয়ে বিবেচনা করি। এই পরিবেশগুলো হচ্ছে, একটা হচ্ছে এসটিপি, যেটাকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলা হয়। তোমাকে জাস্ট এটা বলতে পারে কোয়েশ্চেনে যে এসটিপিতে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমাদের অবশ্যই জানতে হবে যে এসটিপি মানে কত তাপমাত্রা, কত প্রেশার। তো এই ব্যাপারগুলো আমি এখানে লিখে রাখছি, তোমরা জাস্ট হচ্ছে এটা মুখস্থ করে ফেলতেই পারো। কোয়েশ্চেন যদি আসে জাস্ট এটা ইমপ্লিমেন্ট করবো। তো এটা আমি আর হচ্ছে পড়ে শোনাচ্ছি না। ওকে, তারপর হচ্ছে তোমাদের আয়তনের বিভিন্ন একক। এখন আয়তনের এককও কিন্তু হচ্ছে আমরা যে এককটা দরকার তার ব্যতিক্রম কোনো একটা ইউনিট দেওয়া থাকতে পারে কোশ্চেনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে আমাদের যে নিজস্ব বা প্রয়োজনীয় যে এককটা, সেই এককে চলে আসতে হবে। তো আমাদের একক হিসাবে ইউজ করি মিটার কিউব একক, যেটা হচ্ছে এসআই ইউনিট বলি আমরা। তাছাড়াও আরও বেশ কয়েকটা একক থাকতে পারে। এটা হচ্ছে তোমার মিলিমিটার একক দেওয়া থাকে, মিলি লিটার, তারপর হচ্ছে তোমার লিটার, আর এটা হচ্ছে তোমার ডেসিমিটার কিউব। আচ্ছা,
মিলিলিটার, লিটার এগুলো হচ্ছে আগে আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেলি। তো এই মিটার কিউবের ছোটো যে হচ্ছে গিয়ে এককগুলো সেগুলোকে হচ্ছে আমরা একটা সেন্টিমিটার কিউব বলি, আর একটা হচ্ছে তোমার ডেসিমিটার কিউব বলি। তার মানে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু হচ্ছে আমাদের লেন্থের সাপেক্ষে হিসাব করি, যে হচ্ছে ধরো 1 মিটার কিউব, এই কথাটার মানে হচ্ছে এরকম একটা পাত্র যেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই হচ্ছে গিয়ে কি 1 মিটার করে। তো সেই পাত্রের যে ভলিউম সেটাকে আমরা বলতেছি হচ্ছে 1 মিটার কিউব। ওইটা আমরা লেন্থের পার্সপেক্টিভে চিন্তা করতেছি। তো আমরা হচ্ছে সেন্টিমিটার অ্যাকাউন্ট করলে তখন হচ্ছে সেন্টিমিটার কিউব, ডেসিমিটার অ্যাকাউন্ট করলে হচ্ছে তোমার কি ডেসিমিটার কিউব। তো এই যে এই ব্যাপারগুলো এইগুলো কিন্তু হচ্ছে তোমার লেন্থের পার্সপেক্টিভে জাস্ট মিটার কিউবের এই বিভিন্ন রূপ। আর আরেকটা হচ্ছে তোমার ভলিউম, যেটা যে হচ্ছে গিয়ে ওইটাকেই অ্যাকচুয়ালি মানে গ্যাসের যে আয়তন বেশিরভাগ সময় আমরা এইটাই কাউন্ট করি যে লিটার, ঠিক আছে। ধরো হচ্ছে কি আমরা তরলের অনেক সময় বলি যে 1 লিটার তরল, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে কি এত মিলিলিটার তরল। তাহলে এরকম যে ব্যাপারটা সেটা হচ্ছে মিলিলিটার এবং হচ্ছে লিটার। তো এখানে আমাদের মেইনলি কনভার্সনটা আমাদের জানতে হবে। তো কনভার্সনের এই ব্যাপারগুলো আমি হচ্ছে ডিটেলসে আলোচনা করছি। তুমি যদি আমাদের হিমেল ভাইয়ের চ্যানেলে চলে যাও তাহলে একক রূপান্তরের একটা ক্লাস আছে, ওই ক্লাসে হচ্ছে কি ডিটেলস আলোচনা করে দিছি, তুমি ইচ্ছা করলে ওইটা ফলো করতে পারো। পাশাপাশি আমি হচ্ছে আমার চ্যানেলেও এরকম একটা ভিডিও আপলোড দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে কি আমাদের এখানে কনভার্সনের ব্যাপারটা আমি জাস্ট এখানে এক সেন্টেন্সে বলে দিই যে আমরা কনভার্সনগুলো কীভাবে এখানে ইউজ করতে পারি। তো তুমি জাস্ট এটা মাথায় রাখবা যে 1 মিটার কিউব, এটা আমি যদি বলি 1 মিটার কিউব, এটা যদি এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই। তো পানির যে ঘনত্ব, এটা বলো তো পানির ঘনত্ব আসলে কত? ব্যাপারটা হচ্ছে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব, এই কথাটা মানে হচ্ছে 1 মিটার কিউবে 1000 কেজি পানি আছে, ঠিক আছে। তো 1000 কেজি পানি মানে কিন্তু আবার পানির যে ঘনত্ব এরকমভাবে চিন্তা করলে বা পানির যে আপেক্ষিক গুরুত্ব 1000 লিটার হয়। এইটা একদম টোটালি মাথায় রাখবা যে পানির 1000 কেজি মানে হচ্ছে 1000 লিটার। অন্যান্য পদার্থের কিন্তু এটা নাও হইতে পারে। পানির আপেক্ষিক গুরুত্ব 1, পানির 1000 কেজি মানে তোমার কি 1000 লিটার। তো এই ব্যাপারটা থেকে জাস্ট হচ্ছে কি এই ট্রিক্সটা থেকে তুমি এটা মাথায় রাখো যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, মানে 1 মিটার কিউবে 1000 কেজি পানি, তো 1000 কেজি মানে 1 লিটার। হ্যাঁ, 1 কেজি মানে 1 লিটার, তার মানে 1000 কেজি মানে 1000 লিটার। তাহলে 1 মিটার কিউব সমান 1000 লিটার, এটা আমরা একদম টোটালি মুখস্থ রাখতে পারি। আর হচ্ছে তোমার এই ডেসিমিটার কিউবের সাথে সম্পর্কিত হচ্ছে লিটার, মানে 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে তোমার 1 লিটার। আর হচ্ছে তোমার মিলিলিটারের সাথে সম্পর্কিত হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব, মানে 1 সেন্টিমিটার কিউব, 1 এটাকে সিসি অনেক সময় বলা হয়, সেন্টিমিটার কিউব বা সিসি সমান হচ্ছে তোমার 1 মিলিলিটার। তাহলে তোমাকে এখন যেটাই থাকুক না কেন, তোমাকে ধরো হচ্ছে সেন্টিমিটার কিউব দেওয়া আছে, এটাকে তুমি চিন্তা করে নিলা যে আমি সব সময় আমি ভলিউমের যে একক সেটা হচ্ছে লিটার ইউজ করব। তুমি কখনো কখনো লিটার ইউজ করতে পারো, কখনো কখনো মিটার কিউব ইউজ করতে পারো, তবে আমরা হচ্ছে মিটার কিউব এবং হচ্ছে লিটার এই দুইটাই ইউজ করি। এখন তুমি চিন্তা করো যেহেতু এটা হচ্ছে গিয়ে কি রূপান্তর করা একটু ঝামেলা, তো আমরা লিটার যে ইউনিটটা এটা আমরা অলওয়েজ ইউজ করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে সব থেকে বেটার সমাধান কি, তোমাকে যদি ইনফরমেশনটা মিটার কিউবে দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে লিটারে চলে আসো। তোমাকে যদি ডেসিমিটার কিউব দেওয়া থাকে তার মানে তো এটা তো লিটারই, কারণ ডেসিমিটার কিউব আর হচ্ছে লিটার কি আমরা দেখতেছি সেম ইউনিট। সেন্টিমিটার কিউব যদি তোমার দেওয়া থাকে সেখান থেকে তুমি আগে হচ্ছে মিলিলিটারে চলে যাও। ধরো হচ্ছে তোমাকে দেওয়া আছে 2000 সেন্টিমিটার কিউব, তো সেটা হচ্ছে কি মিনিং, সেই কথাটার মিনিং হচ্ছে 2000 মিলিলিটার। মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ করে তুমি হচ্ছে গিয়ে কী করো, লিটারে চলে যাও। তো তুমি হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো যেহেতু এটা একটু ভুলে যাওয়ার পসিবিলিটি আছে, তুমি আগে থেকে স্থির করে নিবা যে আমি এই ইউনিটটা বেশিরভাগ সময় ইউজ করব। তো আমাদের দুইটা ইউনিট বেশিরভাগ সময় ইউজ হয়, একটা হচ্ছে গিয়ে লিটার আর হচ্ছে মিটার কিউব। তুমি যদি মিটার কিউবও হচ্ছে মন স্থির করো যে আমি অলওয়েজ মিটার কিউব ইউজ করবো, সেটাও করতে পারো, কোনো ম্যাটার না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের আয়তনের যে বিভিন্ন একক সেটা আমরা দেখলাম। তো আমাদের যে হচ্ছে গিয়ে গ্যাসের চলরাশি, আমরা 3টা চলরাশি পড়লাম, যে হচ্ছে গিয়ে চাপ, আয়তন এবং হচ্ছে তাপমাত্রা, এই যে 3টা চলরাশি। এই 3টা চলরাশি নিয়ে আমাদের হচ্ছে গিয়ে 3জনের 3টা সূত্র আছে, এই সূত্রগুলো আমরা এখানে দেখব। তো তার আগে হচ্ছে তোমাদের একটা গল্প আমি একটু বলি, যে হচ্ছে গিয়ে এখানে 3টা সূত্র হওয়ার প্রয়োজন কেন ছিল। ধর হচ্ছে গিয়ে তুমি একটা অফিসে চাকরি করো, তোমার বাসায় হচ্ছে গিয়ে তুমি চিন্তা করো, এরকম একটা গল্প তুমি চিন্তা করো যে তোমার ড্রয়ারে হচ্ছে ধরো 100 টাকা ছিল, ঠিক আছে, 100টা 1 টাকার কয়েন ছিল। তো তোমার বাসায় থাকে হচ্ছে ধরো 2জন, পার্সন এ থাকে, ধরো তোমার হচ্ছে গিয়ে পার্সন বি থাকে, আর হচ্ছে তোমার ড্রয়ারে কি আছে, ওই যে 100টা কয়েন আছে, 100টা বা 100 টাকা আছে, তুমি চিন্তা করো। এখন তুমি হচ্ছে গিয়ে সকাল 10টায় অফিসে চলে গেলা,
বিকালে এসে দেখলা যে হচ্ছে তোমার কয়েন আছে এখন 80টা, তার মানে তোমার 20টা কয়েন কমে গেছে। এখন তুমি কি আসলে বলতে পারবা যে হচ্ছে কে আসলে কয়েনগুলো নিছে? কয়েনগুলো কি এ নিছে নাকি বি নিছে? এটা কি তুমি 100% শিওর করে বলতে পারবা? 100% শিওর করে কিন্তু তুমি বলতে পারবা না। এরকম হইতে পারে যে 10টা কয়েন এ নিছে, 10টা কয়েন বি নিছে। আবার এরকম হইতে পারে সবগুলা কয়েনই মানে 20টা কয়েনই কে নিয়ে নিছে, তুমি এসে দেখছো কিন্তু 80টা আছে, তার মানে 20টা কয়েন কিন্তু কমে গেছে, 80টা আছে। এরকম হইতে পারে যে 20টা যে কয়েন, এই 20টা কয়েনই হচ্ছে তোমার কি পার্সন এ নিয়ে নিছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার বি নির্দোষ। আবার এরকমও কিন্তু হইতে পারে যে তোমার এত কোনো কয়েন নিয়েই নেই, সে আর হচ্ছে 10টা কয়েন এখানে রাখছিল, এই তাইলে মোট 110টা হয়েছিল আর কি, তো 30টা যে নিয়ে নিছে সবগুলাই বি নিছে। মানে হচ্ছে গিয়ে এখানে কার অবদান কতটুকু, কে আসলে কোন ইম্প্যাক্ট ফেলছে, এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমরা বাসার বাইরে ছিলাম বা তুমি বাসার বাইরে ছিলা, সেটা কিন্তু তুমি 100% শিওর করে বলতে পারো না। তো তুমি যদি অ্যাকচুয়ালি বের করতে চাও কে আসলে এখানে হচ্ছে গিয়ে কি কয়েনগুলো সরাইছে বা কার ইম্প্যাক্ট কতগুলা, তাহলে সবথেকে ইজি উপায় কি বলতো, যে তুমি পরবর্তী দিন যেদিন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাবা, সেদিন তোমার হচ্ছে গিয়ে কি বি যে পার্সনটা, এটাকে হচ্ছে তুমি হচ্ছে ওর সাথে নিয়ে তোমার সাথে নিয়ে নিলা বা কৌশলে এই রুম থেকে সরায় নিলা। তো তারপরে হচ্ছে তুমি এসে যদি দেখো যে কয়েন যতগুলা কমছে, তখন কিন্তু আমরা শিওর জানি যে হচ্ছে গিয়ে কি ওই কয়েনগুলো এই সরাইছে। অথবা তুমি যদি একে বাসা থেকে বের করে দাও, তাহলে যে কাজটা করছে মানে হচ্ছে পরবর্তী দিন যে ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে বি এর ইম্প্যাক্ট। মানে ধরো প্রতিদিন এরকম 20টা কয়েন আর কি চলে যায়, তো এই পার্সপেক্টিভে আমরা বলতেছি। তাহলে তুমি যদি কার অবদান কতটুকু এটা তুমি যদি বের করতে চাও, তাহলে অবশ্যই একজনকে দিয়েই সেই টেস্টটা করাতে হবে। তুমি দুইজনকে একসাথে ইউজ করতেছো, তো তুমি হচ্ছে কার অবদান কতটুকু এটা কিন্তু আমরা সরাসরি বের করতে পারবো না, ঠিক আছে? বা তোমার বাসার কাজের জন্য কিন্তু সেম, তোমার বাসার হচ্ছে গিয়ে কি কাজ হিসাবে মানে কাজ করার জন্য দুইজন লোক রাখছো, তো হচ্ছে তুমি হচ্ছে প্রতিদিন অফিসে চলে যাও, আয়সা দেখলা যে এতটুকু কাজ কমপ্লিট হয়েছে। এখন কে কতটুকু করছে এটা কিন্তু আমরা শিওর না, ঠিক আছে? তুমি যদি এর স্যালারি কত হবে বা তাকে কত স্যালারি দেবে, সে কতটুকু কাজ করছে, এটা যদি সঠিকভাবে বের করতে চাও, তাহলে ওই দিন বিকে ছুটিতে রাখতে হবে, জাস্ট একে কাজে লাগাতে হবে। তো এরকমভাবে হচ্ছে কি আমরা এখানে যে তিনটা চলরাশি, ধর হচ্ছে আমি যদি বলি ভলিউম, এই ভলিউম কিন্তু এই যে এই চলরাশির কিন্তু একটা মেজর যে হচ্ছে ইনফরমেশন বা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা এই গল্পটা কি তোমাদের সবার হচ্ছে বোধগম্য হয়েছে? এটা জাস্ট মানে গল্প হিসাবে বলা, এটা মুখস্থ বা কোনো কিছু না, জাস্ট মানে তোমাদের ইজিভাবে একটু বোঝানোর জন্য। তাহলে আমি যে আয়তনের কথা চিন্তা করি, ঠিক আছে, আমি যে এখানে আয়তনের কথা চিন্তা করি, তাহলে আয়তনটা কিন্তু তোমার চাপের জন্য চেঞ্জ হতে পারে, আবার কি তাপমাত্রার জন্য চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মানে হচ্ছে কি এখানে প্রত্যেকটা চলরাশি অন্য দুইটার উপর নির্ভরশীল। তাপমাত্রা যেটা, এটাও কিন্তু চাপের জন্য চেঞ্জ হতে পারে, আয়তনের জন্য চেঞ্জ হতে পারে। তো আমরা আপাতত চিন্তা করতেছি যে আয়তনটা চেঞ্জ হচ্ছে, কার কার চেঞ্জের জন্য? প্রেশার চেঞ্জের জন্য, তাপমাত্রা চেঞ্জের জন্য। এখন আমি যদি এটা বের করতে চাই যে চাপের জন্য আয়তনের কেমন চেঞ্জ হচ্ছে, যে চাপের জন্য, চাপের যে পরিবর্তন, এই চাপের পরিবর্তনের জন্য আয়তনটা কেমনভাবে চেঞ্জ হইতেছে, আয়তনটা কি বাড়তেছে নাকি কমতেছে, ঠিক আছে? এটা যদি আমি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার তাপমাত্রাটাকে কি রাখতে হবে? ফিক্সড রাখতে হবে, মানে এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? আমি যদি একজনের অবদানটা অন্যজনের উপর টেস্ট করতে চাই, তাহলে তৃতীয় যে রাশিটা, এটা আমাদের অবশ্যই এখানে স্থির রাখতে হবে। তো এর জন্যই মূলত এখানে তিনটা সূত্র, এক একটা সূত্রে এক একটা রাশি হচ্ছে আমাদের স্থির। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এই সূত্রে দেখো কোনটা স্থির? তাপমাত্রা স্থির। আর এই সূত্রটা এখানে হচ্ছে মানে জাস্ট একটা টেবিল আকারে ইনফরমেশন, তোমরা এগুলো এমসিকিউ জন্য মুখস্থ করে ফেলবা। এটা আবিষ্কার করছে হচ্ছে রবার্ট বয়েল, আর আবিষ্কার সাল হচ্ছে গিয়ে কি 1662। আর এখানে সবগুলো সূত্রের জন্য একটা শর্ত, সেটা হচ্ছে গ্যাসের ভর বা মূল সংখ্যা বা গ্যাসের যে পরিমাণ, ঠিক আছে, এটা হচ্ছে একই থাকা লাগবে। মানে আমি হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে এই পাত্রে নতুন করে আর কোনো গ্যাস প্রবেশ করাবো না, ঠিক আছে, বা এখান থেকে বের করেও নেব না। সেই ক্ষেত্রে তোমার তো আয়তন অটোমেটিক, মানে এই চাপ এবং আয়তন চেঞ্জ না করলেও আয়তন চেঞ্জ হতে পারে, চাপ এবং তাপমাত্রা চেঞ্জ না করলেও। তো এই বয়েলের সূত্র হচ্ছে, তাহলে আমাদের আজকে মেইনলি পড়বো আমরা বয়েলের সূত্র, তবে তোমরা এই টেবিলটা একদম টোটালি হচ্ছে গিয়ে মানে মুখস্থ করে ফেলতে পারো। তো বয়েলের সূত্রে দেখো আমাদের কোনটা স্থির? তাপমাত্রা স্থির, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে আমরা এই বয়েলের সূত্রটা ডিটেলসে দেখব। তাইলে এটা অলরেডি বলছি যে 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল স্থির উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তনের পারস্পরিক সম্পর্কযুক্ত একটি সূত্রের অবতারণা করেন। এই সূত্রটিকে বয়েলের সূত্র বলা হয়। তো উনি পরীক্ষা নিরীক্ষা করে পাইছেন যে বয়েলের সূত্রটা, সেটা হচ্ছে গিয়ে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বলের কোনো গ্যাসের আয়তন এই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? মানে এই দুইটা যে ইনফরমেশন বা হচ্ছে দুইটা যে সূত্র আমি একসাথে লিখে রাখছি, দুইটা কিন্তু সেম সূত্রই, দুইটা হচ্ছে জাস্ট দুই ভাষায় লিখা। তোমার যে ভাষাটা হচ্ছে গিয়ে বেশি ইজিলি হচ্ছে বোধগম্য হয় বা হচ্ছে মনে রাখা ইজি হয়, সেটা তুমি হচ্ছে মুখস্থ করবা।
দ্বিতীয়টাও সেম ব্যাপার, স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো আমার যেটা মনে হয় যে প্রথম যে অংশটা সেটা মনে রাখা একটু বেশি ইজি, তাহলে তুমি হচ্ছে এটা মুখস্থ করতে পারো। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে গিয়ে সূত্রটা চলো দেখি, সূত্রের যে হচ্ছে গিয়ে মানে ফর্মুলা ফর্মটা সেটা কেমন হয়। তো আমরা এখান থেকে কি বলতেছি দেখো, এখান থেকে যে আমরা মেজর যে ইনফরমেশনটা পাইছি সেটা হচ্ছে গ্যাসের যে আয়তন, ঠিক আছে, এই আয়তনটা ওই গ্যাসের প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। গ্যাসের যে আয়তনটা সেই আয়তনটা প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে চলো আমরা দেখি যে সূত্রটা তাহলে কেমন হবে। গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এই কথাটা মানে হচ্ছে তুমি যদি একটা পাত্রে গ্যাস রাখো, একটা পাত্রে তুমি গ্যাসীয় পদার্থ রাখলা, তুমি যদি প্রেসার বাড়িয়ে দাও, ঠিক আছে, ধরো এটার উপর পিস্টন আছে, এই পিস্টন দিয়ে তুমি যদি প্রেসার বাড়িয়ে দাও তাহলে দেখা যাবে তার ভলিউমটা কমে যাবে। ঠিক আছে, প্রেসার তুমি বাড়ালা, প্রেসার ইনক্রিজ করছো, প্রেসার ইনক্রিজ করলে এই পাত্রের যে ভলিউমটা এই ভলিউমটা হচ্ছে গিয়ে কি কমে যাবে। ধরো এখন পাত্রের ভলিউম এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, মানে গ্যাসের যে ভলিউমটা সেটা কমে যাবে, কারণ গ্যাস তো আসলে আমরা জানি যে পাত্রে আমরা রাখি সেই পাত্রের ভলিউম সবটুকু দখল করে। তো আগে আমি এরকম বড় একটা পাত্রে রাখছিলাম, মানে পিস্টনটা ছিল এই পর্যন্ত, তো সেই পুরাটাই দখল করছিল। তো আমি যখন হচ্ছে গিয়ে কি পিস্টনটা একটু চাপ বেশি দিছি তখন হচ্ছে গিয়ে এই পাত্রের ভলিউম কিন্তু কিছুটা কমে গেছে। তো পাত্রের ভলিউম কমছে মানে হচ্ছে গিয়ে কি গ্যাসের যে ভলিউম সেটাও কিন্তু কমছে। তাহলে আমরা এখানে দেখতেছি যে ভলিউম যেটা, এই ভলিউম তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক পি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাপারটাকে এরকমভাবে নিয়ে আসতে পারি যে আমরা যখনই হচ্ছে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এরকম সাইন তুলে দিই তখন একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। তো পিটাকে যে আমি এই পাশে নিয়ে আসি তাহলে পিবি সমান আমি একটা কনস্ট্যান্ট পাবো, কে পাবো, ঠিক আছে। বা তুমি ইচ্ছা করলে আরেক লাইন এক্সট্রা লিখে তারপরে আর কি কাজটা করতে পারতা যে হচ্ছে বি সমান কে গুণন 1/p, বা যেটা পিবি সমান হচ্ছে কনস্ট্যান্ট। এই কথাটার মানে কি, পিবি সমান কনস্ট্যান্ট, এই কথাটার মানে হচ্ছে গিয়ে আমি একটা গ্যাস পাত্রের জন্য যদি ধরো এই গ্যাস পাত্রের শুরুতে যে বললাম এটা ছিল হচ্ছে ধরো তোমার 20 লিটার, আর তোমার হচ্ছে কি আমরা লিটার একক কনসিডার করতেছি, আর তোমার যে চাপ যেটা এটা হচ্ছে ধরো তোমার 5 প্যাসকেল, ঠিক আছে, 5 প্যাসকেল বলতেছি, এটা কিন্তু খুবই ছোট, মানে হচ্ছে কি অনেক ক্ষুদ্র চাপ, ঠিক আছে। তারপর তুমি চিন্তা করো যে 5 প্যাসকেল, তো 5 প্যাসকেল, তো আমি এই পি আর বি এই দুইটার যে গুণফল, এই গুণফল আমরা কত পাচ্ছি, পিবি সমান এই গুণফল পাচ্ছি আমরা 100। এখন আমি যদি তাপমাত্রাটা স্থির রেখে এই যে প্রেশার আমরা বলছিলাম কি কিছুটা আমরা কমাচ্ছি, কিছুটা প্রেশার হচ্ছে আমরা প্রেশার বাড়াইছিলাম, ভলিউম কমেছিলাম, প্রেশার বাড়াইছিলাম। তো প্রেশার বাড়িয়ে যদি আমি প্রেশার যেটা এটাকে যদি আমি হচ্ছে 10 প্যাসকেলে নিয়ে যাই তাহলে এটার ভলিউমটা এরকমভাবে চেঞ্জ হবে যে এই যে দুইটার গুণফল যে ছিল 100, এই 100 যেন থাকে। তার মানে ভলিউমটা কত হবে বলো তো, ভলিউমটা অবশ্যই এখন 10 লিটার হবে। মানে দুইটার যে গুণফল এই গুণফলটা অবশ্যই ওই কনস্ট্যান্ট যে সংখ্যাটা এই সংখ্যাটাই হবে। আমি হচ্ছে প্রেশার এরকমভাবে চেঞ্জ করলাম, এই প্রেশারের সাথে ভলিউমটা এমনভাবে চেঞ্জ হবে যে দুইটার গুণফলটা যেন একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যায় থাকে, ঠিক আছে, মানে পিবি সমান কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা শুরুটাকে এরকমভাবে লিখতে পারি, P1 B1 সমান হচ্ছে P2 B2 সমান P3। মানে আমি যদি অনেকবার হচ্ছে এটা টেস্ট করি, মানে 3টা 4টা বা 10টা প্রেশার দিয়ে ওই রকম মাপার পর যদি ভলিউমটা মাপি সেই ক্ষেত্রে আমাদের যে গুণফলটা এই গুণফলটা অবশ্যই ওই নির্দিষ্ট যে কনস্ট্যান্ট সংখ্যা এটাই হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের মানে হচ্ছে গাণিতিক রূপটা, ঠিক আছে। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি, P1 B1 সমান হচ্ছে P2 B2, জাস্ট এটা মাথায় রাখলে হবে, বা পিবি সমান কনস্ট্যান্ট। তো এটা গেল আমাদের বয়েলের সূত্র। তাহলে আমরা দেখো বয়েলের সূত্রে কিন্তু আমাদের তাপমাত্রা তো স্থিরই, আমরা ওই লিস্টে আগেই পড়ছি যে বয়েলের সূত্রে আমাদের তাপমাত্রা স্থির, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না। তো তাপমাত্রা ব্যতীত পি আর বি এর মধ্যকার যে সম্পর্কটা সেটা হচ্ছে তোমার বয়েলের সূত্র। তো আমরা কিন্তু কোনো একটা ক্লাসে, আমি একক পরিবর্তনের ক্লাসে হয়তো বলছিলাম যে আমাদের যখন সূত্রগুলাকে অনুপাত রূপে সাজাতে পারি তখন কিন্তু আমি যে কোনো ইউনিট ইউজ করলেই হয়। তো দেখো আমি যদি এই সূত্রটাকে এরকমভাবে লিখি যে P1 আর P2টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে P2টার নিচে আর এই পাশে হচ্ছে তোমার থাকতেছে কি B2 বাই হচ্ছে তোমার B1। তাহলে দেখো ভলিউমের যে ব্যাপারটা, ভলিউমগুলোকে কিন্তু আমি অনুপাত আকারে সাজাতে পারতেছি যে ফাইনাল ভলিউম বাই হচ্ছে ইনিশিয়াল ভলিউম। তো যখনই আমি সূত্রের রাশিগুলোকে অনুপাত আকারে সাজাতে পারি আমি যে কোনো ইউনিট ইউজ করতে পারি। ধরো আমাদের কোয়েশ্চেন হচ্ছে লিটার ইউনিট দেওয়া আছে, আমি এটাকেও লিটার ইউজ করলাম এটাকেও লিটার ইউজ করলাম, তাহলে কিন্তু আমাদের ম্যাথ হবে, ঠিক আছে। তারপরে আমরা লিটার তো বেশিরভাগ সময় এমনিতে ইউজ করি, আর এসআই একক হিসেবে ইউজ করি মিটার কিউব। তো আমি ধরো হচ্ছে গিয়ে লিটার অথবা মিটার কিউব কোনটা ইউজ করলাম না, এর উপরে আমি মিলিলিটার বসাইছি, নিচে হচ্ছে গিয়ে কি আমি মিলিলিটার বসাইছি।
তারপরে কিন্তু আমার ম্যাথটা হবে, মানে এখানে ম্যাথ কোনোভাবেই কাটা যাবে না। সিমিলার ইউনিট হলেই হয়েছে, যে কোনো ইউনিট তবে সিমিলার ইউনিট। কারণ কি, কারণ ধরো হচ্ছে উপরে ধরো হচ্ছে 5 লিটার, আমার হচ্ছে ধরো আমার ইচ্ছা ছিল বা নিয়ম হচ্ছে আমি লিটার একক বসাতে হবে, তাহলে উপরে হচ্ছে 5 লিটার, নিচে হচ্ছে ধরো 10 লিটার। তাহলে উপরের 5 লিটারকে আমার কনভার্ট করার জন্য কি 1000 দ্বারা গুণ করে আমার মিলিলিটার, ওকে আমাদের ব্যাপারটাই ছিল যে হচ্ছে আমরা লিটার ইউজ করবো, তাই তো? ওকে যাই হোক, তো উপরের দ্বারা হচ্ছে গিয়ে ওকে উপরের দ্বারা হচ্ছে গিয়ে আমরা পাইছি 5000 মিলিলিটার, 5000 মিলিলিটার, আর নিচে পাইছি ধরো হচ্ছে 6000 মিলিলিটার। তাহলে আমার ওই 5000 মিলিলিটার এটাকে আমার কনভার্ট করে লিটারে নিলে 1000 দ্বারা ভাগ করতে হবে, 6000কেও কি 1000 দ্বারা ভাগ করে আমার লিটারে নিয়ে যাওয়া লাগবে। তাহলে দেখো দুইটাতে কিন্তু আমরা সেম কাজটা করতেছি, তো সেম কাজ করার আর দরকার নেই, মানে অনুপাত আকারে থাকলে আমরা আসলে অলওয়েজ সেম কাজই করি। তো সেই ক্ষেত্রে আমাদের সেম কাজ করা না করা একই ব্যাপার, মানে হচ্ছে জাস্ট মানগুলা যে কোনো সিমিলার ইউনিট বসালেই হবে। প্রেশারের জন্য সেম, ধরো উপরে হচ্ছে কি আমাদের ইচ্ছা ছিল প্যাসকেল একক বসাবো, যেটা এসআই একক, তো উপরে ছিল হচ্ছে 10 এটিএম, নিচে হচ্ছে 20 এটিএম। তো আমি যদি এই 10 এটিএম কেউ প্যাসকেলে নিই, তাহলে যে কাজ করবো নিচের যে এটিএমটা সেটাকেও কিন্তু কি সেম কাজ করে আমার প্যাসকেলে নিতে হবে। তো যেহেতু উপর নিচে সেম কাজ করবো, এটা কিন্তু আসলে কি আলাদা কোনো আর মানে আউটপুট থাকতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে তোমার দুইটাকেই প্যাসকেল এককেই না নিয়ে আমরা এটিএম একক ছিল এটিএম এককে নিয়ে নিতে পারি, বা এইভাবেই কাজটা করে ফেলতে পারি, অথবা দুইটাই মিলিলিটার, মানে যেভাবেই থাকুক মার্কারি একক মিলিলিটার বা সেন্টিমিটার বা মিটার, যে এককেই থাকুক সিমিলার ইউনিট বসালেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমরা মাথায় রাখতে পারো যে আমাদের যদি এরকমভাবে থাকে, অনুপাত আকারে আমরা সাজাতে পারি বা অনুপাত আকারে থাকে, আমরা যে কোনো একক ইউজ করতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। তো বয়েলের সূত্রের গ্রাফটা কেমন হয় সেটা চলো আমরা একটু দেখে নিই। তো গ্রাফ আঁকার জন্য আমরা সবসময় যে টেকনিকটা ফলো করব, ওকে ওকে গ্রাফ আঁকার জন্য আমরা অলওয়েজ যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে ধরো তোমার আমাদের দেখতে হবে যে এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে গিয়ে কি একটা গ্রাফের তো অবশ্যই হচ্ছে গিয়ে কি ওয়াই অক্ষ থাকে এবং হচ্ছে গিয়ে কি এক্স অক্ষ থাকে। তো তোমাকে কিন্তু দেয়া থাকে যে আমরা এক্স অক্ষ বরাবর কোন রাশিটা বসাবো, ওয়াই অক্ষ বরাবর কোন রাশিটা বসাবো। তাহলে আমাদের এখানে কয়টা রাশি বলো তো? আমাদের এখানে ছিল দুইটা রাশি, পি আর বি। তাপমাত্রা তো এখানে ফিক্সডই, তাপমাত্রা তো এখানে চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর কোন রাশিটা বসাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর কোন রাশিটা বসাচ্ছি, এখানে হচ্ছে একটা মেইন ইস্যু। তো ধরো আমি এক্স অক্ষ বরাবর বসাচ্ছি এখানে পি, ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি হচ্ছে ধরো আমি বি, ঠিক আছে? মানে এক্স অক্ষ বরাবর আমার বি আর ওয়াই অক্ষ বরাবর আমি বসাইছি প্রেশার। তো আমরা হচ্ছে যখনই কোনো একটা গ্রাফ অঙ্কন করব, দেখো এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যখনই আমরা কোনো একটা গ্রাফ অঙ্কন করব তখন আমাদের মেইন যে থিম সেটা হচ্ছে কি আমি সূত্রটা আগে লিখবো। তো আমার পিবি সমান কনস্ট্যান্ট, এটি তো তোমার কী ছিল এখানে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা ছিল। তো আমরা প্রাথমিকভাবে যে কাজটা করব যে আমি দেখব যে এক্স অক্ষ বরাবর আমি কোন রাশিটা বসাইছি। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কি বসাইছি বলতো? আমি ভলিউম বসাইছি। তাহলে এই সূত্রের যে ভলিউমটা, এই ভলিউমটাকে আমি রিপ্লেস করে এক্স বসায় দেব। আমি দেখব হচ্ছে গিয়ে কি আমাদের যে গ্রাফটার ওয়াই অক্ষ বরাবর আমি কোন রাশিটা বসাইছি। তাহলে আমরা এখানে দেখতেছি যে ওয়াই অক্ষ বরাবর আমি পি বসাইছি। তাহলে সূত্রের যে হচ্ছে গিয়ে যে পিটা, ওই পিটাকে আমি সরিয়ে কী করে দেবো, ওয়াই বসিয়ে দেবো। মানে তাহলে দেখো তিনটা এখানে কি দাঁড়াইছে যে আমি গ্রাফের এক্স অক্ষ বরাবর যে রাশি বসাইছি সূত্র থেকে ওই রাশিটাকে রিপ্লেস করে এক্স বসাবো। গ্রাফের ওয়াই অক্ষ বরাবর যে রাশি বসাইছি সূত্র থেকে ওই রাশিটাকে রিপ্লেস করে আমি ওয়াই বসাবো, বসিয়ে তারপর হচ্ছে গিয়ে যেরকম হয় সেটাকে আমরা হচ্ছে একটা ইকুয়েশন চিন্তা করব। তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে কনস্ট্যান্ট একটা ইকুয়েশন, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট। তাহলে এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, এই যে এই গ্রাফটা হচ্ছে অধিবৃত্তাকৃতির একটা গ্রাফ। তার মানে এটা দেখতে হবে এরকম টাইপের, দেখতে হবে তোমার এরকম টাইপের, ঠিক আছে? এরকম টাইপের একটা গ্রাফ আর কি হবে। তো এখন তোমাদের মনে হতে পারে যে এটা হচ্ছে কি আমরা কিভাবে বুঝবো যে দেখতে এরকম হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাদের সরলরেখা বা হচ্ছে গিয়ে অন্যান্য যে জ্যামিতিক জ্ঞান, এই জ্যামিতিক জ্ঞানের একটু প্রয়োজন আছে। তো হচ্ছে গিয়ে আমাদের সবসময় তো আর সবগুলা হচ্ছে মানে যে জ্যামিতিক জ্ঞান দরকার আছে এরকম না ব্যাপারটা। তো আমরা হচ্ছে কি যে গ্রাফগুলা প্রায়ই হইতে পারে, ঠিক আছে? এরকম কয়টা হচ্ছে কি ইকুয়েশন আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যে এইগুলো আপাতত মুখস্থ রাখলেই তোমাদের হচ্ছে, ঠিক আছে বা হবে।
তো তোমরা হচ্ছে মাথায় রাখবা যে ওয়াই ইকুয়াল এম এক্স, তুমি যদি এরকমভাবে হচ্ছে গিয়ে ওই যে রাশি রিপ্লেস করে ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের একটা হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের একটা ফরম্যাট পাও, সেই ক্ষেত্রে হচ্ছে এটা মাথায় রাখবা যে মূলবিন্দুগামী সরলরেখা। তুমি যদি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি পাও, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি পাও, তাহলে এটাও একটা সরলরেখা, তবে এটা মূলবিন্দু দিয়ে যাবে না, ঠিক আছে? তো এখন সরলরেখা তো তোমরা অলরেডি জানো, ওয়াই ইকুয়াল এম এক্স তুমি যদি পাও একটা সরলরেখা পাও মূলবিন্দুগামী, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এরকম যদি পাও তাহলে হচ্ছে গিয়ে তোমার মূলবিন্দু দিয়ে যাবে না, এরকম একটা সরলরেখা পাবা। এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তুমি পাবা এই যে অধিবৃত্তাকৃতির, মাত্র আমরা যেটা পাইছি অধিবৃত্ত, ঠিক আছে, এটাকে অসীম অধিবৃত্ত বলা হয়। তো তারপর হচ্ছে তুমি এরকম যদি পাও কখনো যে ওয়াই সমান কনস্ট্যান্ট, মানে জাস্ট একটা সংখ্যা, অথবা এক্স সমান কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে সূত্রে কোনো বা ওই যে ফর্মেটটা ফাইনাল যে ফর্মেটটা ওই ফর্মেটে কোনো ওয়াই থাকলে এক্স নেই অথবা এক্স থাকলে ওয়াই নেই, মানে যে কোনো একটা আছে, তাহলে এরকম যদি পাও যে ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট অথবা হচ্ছে গিয়ে কি এক্স ইকুয়াল কনস্ট্যান্ট, সেটাও একটা সরলরেখা হবে। তবে সেই সরলরেখাটা দেখতে হবে এরকম, ধরো যে কোনো একটা অক্ষের সমান্তরাল, ধরো ওয়াই ইকুয়াল কি কনস্ট্যান্ট, এই রেখাটাই কিন্তু দেখো, মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি নেই, এক্স নেই, তাহলে যেটা ছাড়া তার সমান্তরাল ওয়াই ইকুয়াল কে, মানে ওয়াই ইকুয়াল জাস্ট একটা কনস্ট্যান্ট, এই ইকুয়েশনে এক্স নেই, তাহলে এক্স ছাড়া, তো যেটা ছাড়া থাকবে তার সমান্তরাল, তাহলে এক্স এর এখানে যে আমরা গ্রাফটা পাবো এটা হচ্ছে একটা সরলরেখা পাবো, তবে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষ কোনটা, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এই যে এক্স অক্ষের সমান্তরাল তুমি এক্স ইকুয়াল কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু একটা সরলরেখাই পাবো, তবে এই ইকুয়েশনটা ওয়াই নেই, তার মানে হচ্ছে এখানে যে আমরা গ্রাফটা পাবো সেটা হচ্ছে ওয়াই এর সমান্তরাল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে ওয়াই এর সমান্তরাল এরকম একটা সরলরেখা আমরা পাবো, ঠিক আছে, এটা গেল। প্লাস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা তোমাদের আমি নোট আকারে বলে দিই, নোট আকারে মাথায় রাখবা, নোট তোমাদের এই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তুমি যদি এই এমটা যেটা এমটা দিয়ে একটা ডিজিট হিসাবে পেয়ে যাও, ঠিক আছে, আর এই ডিজিটটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, ডিজিটটা পজিটিভ হয়েছে, ধর হচ্ছে এম যেটা এমটা হচ্ছে পজিটিভ হয়েছে, এম যেটা এটা পজিটিভ হয়েছে, সেই ক্ষেত্রে তোমার গ্রাফটা হবে ওই যে এরকমভাবে, মানে ডান দিকে হেলানো থাকবে আর কি, তোমার যে সরলরেখাটা এই সরলরেখাটা ডান দিকে হেলানো থাকবে। আর এমটা যদি তোমার নেগেটিভ হয়, ঠিক আছে, এমটা যদি তোমার নেগেটিভ হয়, এটা সরলরেখার আর কি বিস্তারিত আলোচনা, আপাতত আমি জাস্ট হচ্ছে গিয়ে অল্প আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা গ্রাফগুলো অন্তত বুঝতে পারো। তাহলে তোমাদের এই যে রেখাগুলো হচ্ছে তোমার বাম দিকে হেলানো থাকবে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানা থাকলে আশা করি আমরা গ্রাফের যে প্রাথমিক যে ব্যাপারগুলো বা এমসিকিউ যে ব্যাপারগুলো আসে এগুলো হচ্ছে আমরা সলভ করতে পারবো। আর শুধুমাত্র মানে প্রাথমিক ব্যাপারগুলো এরকম না, তুমি আশা করি সবই সলভ করতে পারবে, কারণ ঘুরে ফিরে এইগুলোই আসে, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো আমাদের হচ্ছে গ্রাফগুলো এখানে দেয়া আছে কিছু গ্রাফ, তো তারপরে আমরা দেখি মাত্র যে আমরা ব্যাপারটা শিখলাম এই ব্যাপারটার সাথে আমরা রিলেট করতে পারি কিনা। তো পিবি এটা যে অধিবৃত্তাকৃতির হয় এটা তো মাত্রই আমরা হচ্ছে আলোচনা করলাম। পি বনাম 1/b, এটা আমরা এখানে দেখতেছি একটা সরলরেখা, তাহলে চলো আমরা দেখি আসলে এটা একটা সরলরেখা হয় কিনা, আমরা একটু যাচাই করে দেখি। তাহলে আমাদের ইকুয়েশনটা ছিল পিবি সমান কনস্ট্যান্ট, তো আমাদের কি যেন হচ্ছে তিনটা ছিল বলো তো, যে আমরা করব কি, যে দেখব যে অক্ষ বরাবর কি আছে, আমরা সূত্রের ওইটাকে রিপ্লেস করে ওই বসায় দেবো, তাহলে অক্ষ বরাবর আছে তোমার পি, তাহলে সূত্রের এই পিটাকে রিপ্লেস করে আমি ওই বসায় দিলাম। তারপরে আমরা দেখতেছি এক্স অক্ষ বরাবর কি আছে, এখন দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু আছে 1/b, তো আমাদের এখানে দেখতেছি সূত্রে আছে বি, তো 1/b যদি এক্স অক্ষ বরাবর থাকে তো আমি 1/b-কে রিপ্লেস করে এক্স বসাতে হবে, কিন্তু আমি কিন্তু b-কে এক্স বসাতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি দুইটা কাজ করতে পারি, আমি বিটাকে ইচ্ছা করলে 1/x বসাতে পারি, অথবা এখানে যে বিটা ছিল এই বিটাকে ওই পাশে নিয়ে নিলে কি হবে, কে ইন্টু 1/b হওয়ার কথা না, বি এই পাশে এসে ভাগ হয়ে যাবে, মানে 1/b, তাহলে হচ্ছে কি আমাদের ওই যে 1/bটাকেই কিন্তু আমরা কি বসাতে পারি, এক্স বসাতে পারি, তাহলে আমরা পাবো কি কে এক্স, কে গুণন এক্স। মানে দেখো আমি যে একদম সূত্রটা যে ফর্মেটে আমি মুখস্থ করছি, অলওয়েজ যে আমাদের গ্রাফের ওই রাশিগুলো এরকমভাবে দেওয়া থাকবে এটা নাও হইতে পারে, উল্টাভাবেও কিন্তু দেওয়া থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা অপর পাশে নিয়ে নেব বা অন্য যে কোনোভাবে যদি পসিবল হয় আমরা ওই ফর্মেটে নিয়ে আমরা হচ্ছে গিয়ে এভাবে বসাবো। যদি এরকমভাবে আমরা নিতে নাও পারি কোনো সমস্যা নেই, যে বি সমান হচ্ছে গিয়ে আমাদের সূত্রে 1/b সমান হচ্ছে আমাদের এক্স, মানে এক্স অক্ষ বরাবর কি আছে 1/b আছে, মানে 1/b-কে আমি রিপ্লেস করে এক্স বসাতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখবো যে বি এর মানটা কত হয়, তাহলে বি সমান হচ্ছে 1/x, তুমি ইচ্ছা করলে এরকমভাবে বসাতে পারো, তাহলে বি সমান 1/x বসালে এক্সটা এই পাশে এসে চলে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি বলতো, ওয়াই ইকুয়াল জাস্ট হচ্ছে কি এম এক্স হচ্ছে না, ওয়াই ইকুয়াল এম এক্স, ওয়াই ইকুয়াল
এম এক্স, কেটা একটা কনস্ট্যান্ট, মানে এখানে এম যেটা ছিল যে ওপর পাশে আমরা বলছিলাম এই এমটা কিন্তু একটা কনস্ট্যান্ট এম, ঠিক আছে, এটাকে বলা হয় সরলরেখার ডাল। তাহলে ওয়াই ইকুয়াল তোমার কী হচ্ছে বলো তো, এম এক্স হচ্ছে। তাহলে এটা কী হবে, মূলবিন্দুগামী সরলরেখা, যেহেতু কোনো সি নেই তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে গ্রাফটা হচ্ছে এরকম। তো এরকমভাবে তোমরা হচ্ছে কি এইটা এবং এটা, এই দুইটা তোমরা এখন নিজেরা সলভ করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমি আরেকটা করে দিই। তাহলে পিবি সমান কি বলো তো, আমাদের সূত্রটা ছিল পিবি সমান কনস্ট্যান্ট। তো এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবরই কিন্তু পিবি আছে, তাহলে আমি পিবি সবটাকে রিপ্লেস করে কি বসিয়ে দিতে পারি, ওয়াই বসায় দিতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল কি থাকতেছে শুধুমাত্র, তাই না, ওয়াই ইকুয়াল কে। তাহলে আমরা বলছিলাম দেখো অপর পাশে যে একটা ইকুয়েশনে যদি শুধু ওয়াই থাকে তাহলে এটা একটা সরলরেখা হবে, অথবা শুধুমাত্র যদি এক্স থাকে সেটাও সরলরেখা হবে। তো সরলরেখাটা কোন অক্ষের সমান্তরাল হবে, এটা হচ্ছে যেটা নেই তার সমান্তরাল, যেটা ছাড়া এটা সমান্তরাল। তাহলে দেখো এই পাশে আমরা কি পড়ছি, ওয়াই ইকুয়াল কে, তার মানে এটা এক্স ছাড়া, তাহলে এই যে এখানে সরলরেখাটা হবে এটা এক্স অক্ষের সমান্তরাল, এই যে এক্স অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। ঠিক এরকমভাবে এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষের সমান্তরাল। তো আশা করি গ্রাফগুলো তোমরা বুঝতে পারছো, বা এই গ্রাফগুলো এখন তোমরা সলভ করতে পারবা যদি এমসিকিউ আসে, ঠিক আছে। মানে বয়েলের সূত্র দিয়ে এই গ্রাফগুলাই হইতে পারে, এর থেকে বেশি হবে না। তো এই গ্রাফ থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আসে, সেটা হচ্ছে তোমাকে এটা দেয়া থাকে, মানে বেশ কয়েকটা সিনারিও দেয়া থাকে, এটাও দেয়া থাকতে পারে, এটাও দেয়া থাকতে পারে, এটাও দেয়া থাকতে পারে, এটাও দেয়া থাকতে পারে। তো আমরা তো জানি যে হচ্ছে গিয়ে বয়েলের সূত্রে পি আর ভি হচ্ছে আমাদের চেঞ্জ হয়, তবে টেম্পারেচার যেটা তাপমাত্রা এটা কিন্তু চেঞ্জ হয় না। তো টেম্পারেচার যেহেতু চেঞ্জ হচ্ছে না, তো আমাদের এই যে ধরো আমি এখানে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য চিন্তা করতেছি, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য আমি এরকম 3 ধরনের গ্রাফ পাইছি। তো তিনটা পাত্র ছিল, তিনটা পাত্রে আমি এইরকম 3টা গ্রাফ পাইছি। তো 3টা পাত্রে এটা মিন করতেছে যে 3টা পাত্রের তাপমাত্রা ছিল 3 রকম, ঠিক আছে। আমি ধরলাম এটা হচ্ছে ধরো তাপমাত্রা T1 ছিল, এটার তাপমাত্রা হচ্ছে ধরো তোমার T2, এটার তাপমাত্রা তোমার T3। এখানেও সেম, ধরো প্রথমটাকে ধরো T1, T2, T3, ঠিক আছে। বাদ বাকিগুলো সেম, তোমরা হচ্ছে এই লিখে নাও T1 T2 T3, T1 T2 T2 T3। তো তোমাকে যেটা আসে যে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে একটা সম্পর্ক দাঁড় করাতে বলে যে এইগুলা থেকে কোনটা বড় কোনটা ছোট, মানে কোন তাপমাত্রাটা বেশি কোন তাপমাত্রাটা কম কোনটা মিডিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ওই যে মাত্র যে আমরা ইকুয়েশনটা পড়ছি এই ইকুয়েশনটারই হেল্প কিন্তু আমরা নিতে পারি। তো চলো আগে আমরা সরলরেখার সাথে যেহেতু আমরা বেশি পরিচিত, আমরা সরলরেখার হচ্ছে ব্যাপারটা একটু দেখে আসি। তো সরলরেখার জন্য আমাদের বলছিলাম যে এই যে গ্রাফটা পি বনাম 1/b, এটা কিন্তু ওয়াই ইকুয়াল এম এক্স এর সাথে মিলছিল, তাই না, ওয়াই ইকুয়াল এম এক্স এর সাথে মিলছিল মূলবিন্দুগামী সরলরেখা। ওই যে এই পাশে দেখো আমরা এখানে লিখছি যে ওয়াই ইকুয়াল এম এক্স। তো এই এমটা হচ্ছে সরলরেখার ডাল, এমটা হচ্ছে কি বলতো, সরলরেখার ডাল। তোমরা এটা 9 10এও কিছুটা পড়ে আসছো, 9 10এ অনেকটা পড়া আছে, আর হচ্ছে কি ইন্টারে তো একদম সরলরেখার জন্য আলাদা একটা বিশাল চ্যাপ্টারই আছে। তাহলে এই যে এই ডাল হচ্ছে গিয়ে কি তোমার এক্স অক্ষের সাথে, সরলরেখাটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। তো তুমি দেখো তার টেন অনুপাতের মানটাকে আমরা বলি ডাল, এম ইকুয়াল টেন থিটা, ঠিক আছে, এম ইকুয়াল টেন থিটা মানে, বা এমটাকে আগে লিখি এম, তাহলে এম ইকুয়াল টেন থিটা। তো তুমি দেখো এই যে এই ডাল যেটা, এই ডালটা হচ্ছে গিয়ে কি টেন থিটার মান। এখন থিটার মান যদি বাড়ে, ধরো এটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে তুমি যে ডালটুকু পাবা, থিটার মান যদি বেড়ে 45 ডিগ্রি হয় তাহলে এই ডালটা কিন্তু কি আরও বড় হয়। থিটার মান যদি তোমার 60 ডিগ্রি হয় তাহলে ডালটা কিন্তু কি আরও বেশি বড় হয়। তার মানে থিটার মান বাড়া মানে তোমার হচ্ছে এখানে এই ডালের যে ভ্যালুটা, এই ডালের ভ্যালুটুকুও বাড়া। তুমি ক্যালকুলেটর দিয়ে টেস্ট করতে পারো যে থিটার মান বাড়লে তোমার টেন থিটার মানও বাড়ে, তাহলে টেন থিটার মান বাড়া মানে হচ্ছে তোমার এম এর মান বাড়া। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখানে যে এই রেখাগুলোর জন্য আমি বলতে পারি যে রেখাটা এই এক্স অক্ষের সাথে বেশি কোণ উৎপন্ন করছে, মানে বেশি খাড়া, ঠিক আছে, যে বেশি খাড়া, কিন্তু এই রেখাটা বেশি খাড়া, এটা একটু ডালু, এটা আর একটু কম ডালু, ঠিক আছে, ঠিক আছে। যে রেখাটা বেশি খাড়া তার ডালের মান বেশি, যে রেখাটা বেশি খাড়া তার ডালের মান কি বলতো বেশি, আর তার থিটার মানটাও কি বেশি হবে। তাহলে আমরা দেখো যে ওই পাশে যে এই কনস্ট্যান্ট যেটা, এই কনস্ট্যান্টটা কিন্তু তোমার তাপমাত্রার সাথে ডিপেন্ড করে। কনস্ট্যান্টটা কার সাথে ডিপেন্ড করে, তাপমাত্রার সাথে ডিপেন্ড করে। আমরা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস সমীকরণ, এখানে যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা হয় পিবি ইকুয়াল এনআরটি আর কি সূত্রটা, যদিও এটা এখন আমরা পড়ি না আপাতত, জাস্ট একটু মাথায় রাখো পিবি ইকুয়াল এনআরটি, ঠিক আছে। তাহলে এই কনস্ট্যান্টটা বলো তো কার সাথে সম্পর্কিত, টি এর সাথে সম্পর্কিত। তার মানে তোমার যদি টি এর মান বেশি হয়, পিবি ইকুয়াল যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের জন্য টি এর মান যদি বেশি হয় তাহলে তোমার কনস্ট্যান্টের মানও বেশি হবে, টি এর মান যদি কম হয় তাহলে কনস্ট্যান্টের মানও তোমার
কম হবে। তো এই কেটাকে তো আমি রিপ্লেস করে কি করছি, এম এ নিয়ে আসছি। তার মানে আমরা ইজি করে বলতে পারি যে কে এর মান বেশি মানে এম এর মান বেশি, আর এম এর মান বেশি মানে টি এর মানও বেশি। ঠিক আছে, আর আমরা এই স্লাইডে দেখলাম এই এম এর মান বেশি মানে রেখাটা বেশি খাড়া। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা আগে খুঁজে বের করব যে কোন রেখাটা বেশি খাড়া। যে রেখাটা বেশি খাড়া তার ডাল বেশি। ডাল আবার কার সাথে রিলেটেড, কে এর সাথে। ঠিক আছে, কে আবার কিসের সাথে রিলেটেড, টি এর সাথে। সবগুলাই কিন্তু সমানুপাতিক। মানে তোমার হচ্ছে গিয়ে দেখো এখানে যে রেখাটা বেশি খাড়া তার ডাল বেশি, যার ডাল বেশি তার এই কনস্ট্যান্টের মানটা বেশি, আর তার কনস্ট্যান্টের মান বেশি তার তাপমাত্রাও বেশি। তার মানে এখান থেকে আমরা কি ব্যাপারটা নিয়ে আসতে পারি যে আমাদের এখানে T1 যেটা এটা সব থেকে বেশি, তারপরে T2, তারপরে হচ্ছে তোমার T3। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। আমাদের যদি এইটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের এই চার্লসের সূত্রের জন্য কিন্তু সেম গ্রাফ পাবো, বা চাপীয় সূত্রের জন্য সেম গ্রাফ আমরা পাইতে পারি। মানে এরকম তোমাকে এমসিকিউ আসে যে কোনটা কোনটা টি বেশি কোনটা টি কম বা তুলনামূলক আলোচনা করতে বলে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা জানা থাকা খুবই বেশি জরুরি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে এই ব্যাপারটা কিন্তু একদম টোটালি আবার আমি একটু সামারি করি। এরকম যখনই গ্রাফ দেওয়া থাকবে তো আমরা দেখব সরলরেখা যদি দেওয়া থাকে তো আমরা দেখব হচ্ছে কোন রেখাটা খাড়া। যে রেখাটা বেশি খাড়া তার ডাল বেশি। আবার ডাল হচ্ছে কার সাথে রিলেটেড, ওই যে টি এর সাথে রিলেটেড, মানে টি বেশি হলে তোমার ডাল বেশি হবে। তার মানে আমাদের যেহেতু এটা ডাল বেশি তাহলে এটা টি বেশি, এটা ডাল একটু কম, তার মানে এটা টি একটু কম হবে, মানে T1 এর তুলনায় একটু কম হবে আর কি। আর T3 যেটা এটা ডাল সব থেকে কম, এই রেখাটার ডাল সব থেকে কম, তার মানে এটার টিও সব থেকে কম। তার মানে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে এই ক্ষেত্রে তোমার T1 গ্রেটার দেন T2, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন তোমার T3। ঠিক আছে, ওকে। তো আমরা যদি এখন হচ্ছে কি প্রথমটায় চলে আসি, দ্বিতীয়টা কেন আগে আলোচনা করলাম কারণ এটা তুলনামূলক ইজি ছিল। তো এখানে যদি আমরা আসি এই গ্রাফটা বলতো কি বলতো, এটা ছিল হচ্ছে তোমার xy সমান কনস্ট্যান্ট, xy সমান কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা যেহেতু টি এর উপর রিলেটেড ছিল আমি জাস্ট টিউ লিখতে পারি, তো টি লিখলাম। এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, জাস্ট যেহেতু এই কনস্ট্যান্টটা সরাসরি টি এর সাথে রিলেটেড, ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য টি লিখলাম। এখন একটু দেখো তো আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে এখানে কিন্তু আর আগের মতো আমরা সরলরেখা চিন্তা করতে পারতেছি না যে সরলরেখার ডাল বেশি মানে হচ্ছে কি টি বেশি। এখানে আমাদের এখানে যেহেতু একটা বক্ররেখা, আমি এখানে যে কাজটা করব যে আমি এক্স অক্ষের উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরো এক্স অক্ষ বরাবর এরকম একটা পয়েন্ট নিয়ে আমি এরকম একটা রেখা টানলাম। ঠিক আছে, এই যে এই রেখাটা যে টানলাম এই রেখাটার মানে কি বলতো, এখানে এক্স এর মান যত এখানে কিন্তু এক্স এর মান তত, এখানেও এক্স এর মান তত, মানে সবগুলা পয়েন্টে এই রেখার সবগুলা পয়েন্টে তোমার এক্স এর মান কি, মানে উপর বরাবর নিচ বরাবর আমি যতই জানি এখানে সবগুলাতে এক্স এর মান সেম, মানে এখানেও এক্স এর মান যা, এখানেও এক্স এর মান তা, এখানেও এক্স এর মান তা, এখানেও তোমার এক্স এর মান তা, মানে সবগুলা পয়েন্টে তোমার এক্স এর মানগুলো সেম। তার মানে আমি এখানে এক্স এর একটা নির্দিষ্ট মান চিন্তা করে নিই তোমাদের বোঝানোর জন্য, আমি একটা মান চিন্তা করে নিচ্ছি। ধরো এক্স এর যে মানটুকু এই মানটুকুকে আমি চিন্তা করলাম যেটা হচ্ছে ধরো এক্স এর মান 5, তাহলে এক্স এর মান এখানেও 5, এক্স এর মান এখানেও 5। ঠিক আছে, আমি যদি হচ্ছে গিয়ে জাস্ট ওয়াই অক্ষ বরাবর চলাফেরা করি, মানে জাস্ট উপর নিচ চলাফেরা করি, তাহলে এক্স এর মান কিন্তু চেঞ্জ হয় না, তাহলে সবগুলোতে এক্স এর মান তোমার 5। তো কার মান চেঞ্জ হচ্ছে বলো তো, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। এখানে ওয়াই এর মান সব থেকে বেশি, এখানে ওয়াই এর মান আরেকটু কম, এখানে ওয়াই এর মান আরও কম। তাহলে দেখো আমি এই গ্রাফ থেকে মানে ইকুয়েশন যেটা ছিল ইকুয়েশন থেকে যদি আমি এই ওয়াই এর যে হচ্ছে ফরম্যাটটা এটা যদি নিয়ে আসি তাহলে ওয়াই সমান পাবো টি বাই এক্স। ওয়াই সমান আমরা কত পাবো, টি বাই এক্স। তাহলে দেখো এই যে পয়েন্টটা এই পয়েন্টটাতে কিন্তু ওয়াই এর মান সব থেকে কম, ওয়াই এর মান কি সব থেকে কম, এক্স এর মান কিন্তু সব জায়গায় সেম, এখানেও এক্স এর মান যা, এখানেও এক্স এর মান তা, এখানেও এক্স এর মান তা। তার মানে এক্সটাকে কিন্তু আমি আর হচ্ছে গিয়ে কি এইখান থেকে একদম হিসাবের বাইরে রাখলেও পারি। ধরো আমি এক্স এর মানটা একদম হিসাবের বাইরে বের করে দিলাম, বা ধরো আছে এখানে মনে মনে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টি বাই এক্স। এখানে আমরা দেখতেছি ওয়াই এর মানটা সব থেকে কম, আর এক্স এর মান যেহেতু ফিক্সড তার মানে আমরা বলতে পারি এখানে টি এর মানটাও কম, এখানে ওয়াই এর মানটা একটু বেশি, এখানে ওয়াই এর মানটা কেমন বলতো আগেরটা থেকে একটু বেশি। তো এখানে কিন্তু এক্স এর মান আগেরটাই, তার মানে এক্স এর মান যেহেতু চেঞ্জ হয়নি তাহলে এখানে ওয়াই এর মানটা কেমনে বাড়ছে, ওয়াই এর মানটা আসলে দুইটা কারণে বাড়তে পারে, হয় এক্সটা ছোট হয়েছে অথবা টিটা বড় হয়েছে। তো এক্স এর মানটা যেহেতু আগে আমরা বলতেছি যে হচ্ছে কি এক্স এর মানটা একদম ফিক্সড, তাহলে এক্স এর মান তো কমতে পারে না বা বাড়তে পারে না, তাই টি এর মানটাই কি একটু বাড়ছে, তার মানে এখানে টি এর মানটা কি আরেকটু বেশি। এখানে আমরা দেখতেছি ওয়াই এর মানটা কি আরেকটু বেশি, তাহলে ওয়াই এর মানটা বাড়তে পারে হয় এক্স এর মান কমলে
অথবা কি টি এর মান বাড়লে। তাহলে এক্স এর মান যেহেতু সেম, তাহলে হচ্ছে এখানে অবশ্যই কি টি এর মানটা একটু বাড়ছে। তার মানে আমরা বলতে পারি এরকম যদি গ্রাফ থাকে, তাহলে যেটা বেশি বাহিরের দিকে, ঠিক আছে, যেটা বেশি বাহিরের দিকে চাপানো, ঠিক আছে, ওইটার টি এর মান সব থেকে বেশি। তাহলে মানে আমরা এখানে বলতে পারি এই ক্ষেত্রে সেম T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো? এরকমভাবে তোমরা যদি কনসেপ্টটা তোমরা এইগুলা এমসিকিউ এর জন্য একদম টোটালি মুখস্থই করতে পারো, ঠিক আছে, এমসিকিউ এর জন্য টোটালি মুখস্থ করে রেখে দিতে পারো টাইম বাঁচানোর জন্য, অ্যাডমিশন টেস্ট অথবা বোর্ড পরীক্ষা বলো। তো মেন যে কনসেপ্টগুলো হচ্ছে এরকম। এখন আমরা যদি জাস্ট টোটালি মুখস্থ করি, কখনো ভুলে গেলে হয়তো হচ্ছে কি এটা রিকভার করা পসিবল হবে না। এই জন্য আমাদের কনসেপ্টটা জেনে জেনে মুখস্থ করতেছি, ঠিক আছে। এটা তো আগে আলোচনা করছি, তাহলে এখন এটা তোমরা নিজেরাই আলোচনা এখন মানে করতে পারবা। এই দুইটা তোমাদের বাসার কাজ, যে এই দুইটার ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট। তো আমি কি এখান থেকে আরেকটা করে দেবো? ওকে, এখান থেকে আমি একটা করে দেই। খেয়াল করো, এখানে এটা যেন কি ছিল বলতো, ওয়াই ইকুয়াল কে ছিল, এই গ্রাফটা ছিল ওয়াই ইকুয়াল কে এর গ্রাফ। ওয়াই ইকুয়াল কে হচ্ছে একটা সংখ্যা, এটা মিন করতেছে যে হচ্ছে ওয়াই ইকুয়াল যদি 2 থাকে, তার মানে মিন করে এটা হচ্ছে এই মূল বিন্দু থেকে 2 একক উপরে। ওয়াই ইকুয়াল যদি 4 হয় তাহলে হচ্ছে 4 একক উপরে, আর যদি ওয়াই ইকুয়াল 6 হয় তাহলে হচ্ছে কি 6 একক উপরে। মানে তোমার যদি এই কনস্ট্যান্টের মান বাড়ে, তাহলে তোমার এই রেখাটা বেশি মানে বাহিরের দিকে যায় বা উপরের দিকে ওঠে। মানে মূল বিন্দু থেকে, এটা হচ্ছে ধরো মূল বিন্দু থেকে তত হচ্ছে বাহিরের দিকে যায়। ঠিক একইভাবে এই ক্ষেত্রেও কিন্তু সেম, যে এটা হচ্ছে গিয়ে কি এক্স ইকুয়াল কনস্ট্যান্টের জন্য, তাহলে কনস্ট্যান্টের মান যত বাড়বে তত হচ্ছে গিয়ে কি দূরে সরে। তাহলে এই কনস্ট্যান্টটা আবার কার সাথে রিলেটেড ছিল? টি এর সাথে। তাহলে আমরা দেখতেছি এই যে এই রেখাটা হচ্ছে মূল বিন্দু থেকে সব থেকে বেশি দূরে, তার মানে এটা টি এর মান সব থেকে বেশি, ঠিক আছে। এটা টি এর মান হচ্ছে গিয়ে কি আর একটু কম। এটা এখানেও হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট টি আছে, কিন্তু এটার তুলনায় হচ্ছে গিয়ে কিছুটা কম হবে, আর এটা হচ্ছে গিয়ে কি আরও কম। তার মানে এই ক্ষেত্রে সেম T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন তোমার T3, ঠিক আছে। ওকে, এটা আশা করি তাহলে সেমই হইতে পারে। তো তোমরা হচ্ছে এটা নিজেরা সলভ করিও, ঠিক আছে। ওকে, আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখি আমাদের পরবর্তী অংশে কি আছে। তো আমরা হচ্ছে এখন বয়লের সূত্রের বেসিক দু একটা ম্যাথ প্র্যাকটিস করব, একদম খুবই বেসিক। কারণ আমরা আগেই বলছি যে আমাদের এখানে যে অংশগুলো, এই অংশগুলোতে মানে বয়লের সূত্রটা জাস্ট কমপ্লিট করছি। তো এখানে এটার যে জাস্ট সূত্রের প্রয়োগটা আমরা জাস্ট দেখবো, মানে খুবই সিম্পল। আমরা যখন বয়েল, চার্লস, চাপীয় সূত্র এবং আদর্শ গ্যাস সমীকরণ পড়ে ফেলবো, তখন আমরা ফাইনালি এই 3 সূত্রের সমন্বয়ে যত কঠিন জটিল ম্যাথ হইতে পারে, ঠিক আছে, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেগুলো আমরা দেখবো। তাহলে এখানে তোমরা আশা করবা যে আমি সিম্পল দিয়ে একটা ম্যাথ দেখাবো, ঠিক আছে। তাই দেখো এখানে কি প্রথম ম্যাথটা কি বলছে, যে স্থির তাপমাত্রায়, বয়লের সূত্র যেহেতু তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে, 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে এত। তোমাকে বলছে প্রথমটাই বলছে যে এত চাপে গ্যাসের আয়তন কত। তার মানে হচ্ছে গিয়ে তোমার নর্মালি P1 B1 সমান P2 B2। আর এখানে ব্যাপারটাই হচ্ছে এরকম, বয়লের সূত্রে তোমার তাপমাত্রা ফিক্সড থাকবেই, তো সূত্রটা তো অ্যাকচুয়ালি P1 B1 সমান P2 B2, এর বাইরে হওয়ার কথা না। তো তোমাকে বলছে এত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত ছিল। তার মানে এটাকে আমরা P1 চিন্তা করতে পারি। প্রথম যে ইনফরমেশনটা সেটাকে আমি ধরলাম P1, আর দ্বিতীয় যে হচ্ছে কি ইনফরমেশনটা সেটাকে আমরা ধরবো P2। তাহলে এটা হচ্ছে তোমার B1। তাহলে দ্বিতীয়ত চাপটা চেঞ্জ করে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট চাপে নিয়ে যাওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার P2। তাহলে তুমি জাস্ট হচ্ছে মানগুলো বসিয়ে দাও। তাহলে এই P2 প্রেসারে গ্যাসের আয়তন কত হবে, মানে এই B2টা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে B2টা তোমার হবে B2 সমান P1 B1 বাই হচ্ছে তোমার P2, ঠিক আছে। এখন একটা ব্যাপার এখানে খেয়াল করো, এখানে সূত্রটা কিন্তু আমরা আগে একবার আলোচনা করছি যে রাশিগুলো কিন্তু অনুপাত আকারে আছে, যে P1 এবং P2 এই দুটো কিন্তু অনুপাত আকারে আছে। তার মানে আমি যে কোনো ইউনিট মানে সিমিলার ইউনিট ইউজ করলেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার আছে, এইটাও আমার নিউটন পার মিটার স্কোয়ার আছে। তার মানে আমি দুইটাকেই সেম ইউনিটে রাখবো, এটা চেঞ্জ করবো না। যদি আমার এটা এটিএম থাকতো, এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার থাকতো, তাহলে দুইটাকে আমি হয় নিউটন পার মিটারে নিয়ে নিতাম, অথবা হচ্ছে গিয়ে কি আমার দুইটাকে এটিএমে নিয়ে নিতাম, ঠিক আছে। তো যেহেতু এখানে অলরেডি সেম ইউনিট আছে, আমি সেম ইউনিটেই ইউজ করবো, মানে জাস্ট মানগুলো বসায় দেবো। তো এটা যদি মনে করো 760 থাকতো, এটা যদি 780 থাকতো, আমি জাস্ট এই সংখ্যাগুলো এখানে বসাতাম, কারণ এখানে আমার অনুপাত আকারে সাজানো কিন্তু। তাহলে চলো আমরা জাস্ট মান বসালে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে P1 ছিল 2 × 10⁵, 2 × 10⁵ ইন্টু B1 ছিল 4 × 10⁻³ 4 × 10⁻³। ভলিউমের জন্য কিন্তু সেম ব্যাপার,
আমি এখানে হচ্ছে ধরো এই মিটার কিউব একক ইউজ করছি, তাহলে আমি ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে মিটার কিউব এককেই পাবো। ঠিক আছে, ফাইনালি যে আমি অ্যান্সারটা পাবো সেটা কি একক পাবো, মিটার কিউব এককে পাবো, কারণ যেহেতু এখানে অনুপাত আকারে আছে। এই যে মানটুকু, এই মানটুকু যদি তোমার হচ্ছে ধরো মিলিলিটার এককে দেওয়া ছিল, ধরো এরকম হইতে পারতো না যে এই মানটুকু ধরো হচ্ছে মিলিলিটার এককে দেয়া, আমার কষ্ট করে কি তখন লিটারে অথবা মিটার কিউবে যাওয়ার দরকার ছিল? দরকার কিন্তু ছিল না, আমি জাস্ট এখানে মিলিলিটার এককেই বসিয়ে দিতাম, এটা মিন করে আমি ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটা মিলিলিটার এককেই পাবো। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে মিটার কিউব বসাইছি, তাহলে ফাইনালি অ্যান্সারটা কি এককে পাবো, আমি মিটার কিউব এককে পাবো। ঠিক আছে, তাহলে আমাদের P2 কত করা হয়েছিল, 8 × 10⁵, তাহলে 8 × 10⁵, তাহলে 10⁵ আর 10⁵ কাটাকাটি করে দাও, আর বাদ বাকিটা তুমি ক্যালকুলেটারে করে ফেলো, তাহলে হচ্ছে তুমি এখানে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে আর কি। তাহলে 1 × 10⁻³ 1 × 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, তাহলে এটা হচ্ছে তোমার প্রথমটা অ্যান্সার। এখানে হচ্ছে দুইটা বাঙানো কোয়েশ্চেন আর কি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা কোয়েশ্চেন। বয়লের সূত্র যেহেতু তোমার হচ্ছে, তো এখানে তাপমাত্রা অবশ্যই ফিক্সড থাকবে, হয় তোমার প্রেশার চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে তোমাকে ভলিউমটা বের করতে বলবে। তাহলে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা করলাম এটা ছিল হচ্ছে কি সেম, মানে সেম ব্যাপারটা, যে তোমার প্রেশার চেঞ্জ হয়েছে, ভলিউমটা বের করতে বলছে। আর এখানে সেম আরেকটা কোয়েশ্চেন হতে পারে, হয়তো তোমার ভলিউমটা চেঞ্জ করবে, প্রেশারটা বের করতে বলবি। তো দ্বিতীয় কোয়েশ্চেনটা এটাই, যে হচ্ছে কত চাপে গ্যাসটির আয়তন 2 × 10⁻³ মিটার কিউব হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা 2 নম্বরটা সলভ করে ফেলি, মানে খুবই বেসিক ম্যাথ। তাইলে তোমাকে সেম সূত্র, দ্বিতীয়টা জাস্ট হচ্ছে কি বের করতে বলছে, প্রেশার বের করতে বলছে, মানে P2টা বের করতে বলছে। তাহলে P2 সমান হবে তোমার সূত্রটা কি বলতো, P2 সমান হবে তোমার P1 B1 বাই হচ্ছে তোমার কি B2। তো আগের মতোই জাস্ট মান বসিয়ে দাও। P1 কত ছিল, 2 × 10⁵, 2 × 10⁵। B1 ছিল 4 × 10⁻⁴, -4 ছিল, আমি এখানে তো -3 বসাইছি। ওকে, এটা তোমরা বুঝে নাও, -3 থেকে -4 হবে, -4। ঠিক আছে, ওকে, এটাই শোনো। ওকে, তাহলে 4 × 10⁻⁻⁴, আর নিচে কি ছিল B2। তো তোমাকে বলছে যে কত চাপে গ্যাসের আয়তন 2 × 10⁻³ হবে। তাহলে ফাইনাল যে ভলিউম সেটা হচ্ছে 2 × 10⁻², 2 × 10⁻³ তাহলে জাস্ট এখানে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো, 2 কাটাকাটি চলে যাবে। তাই তোমার উপরে থাকবে হচ্ছে গিয়ে, এটা আর ক্যালকুলেটর লাগবে না। তাহলে 10⁵, এখান থেকে 4 চলে গেলে 10⁻⁴, এটা উপরে এসে পজিটিভ হবে। তাহলে 4 × 10⁻⁴, 4 × 10⁻⁴ প্যাসকেল। ঠিক আছে, তার মানে তোমার হচ্ছে প্রেশারটা যদি 4 × 10⁻⁴ প্যাসকেল করো, তাহলে তোমার হচ্ছে গ্যাসের যে আয়তন, সেই আয়তনটা ছিল 4 × 10⁻⁴, এটা তোমার হচ্ছে গিয়ে 2 × 10⁻³ মিটার কিউব হবে। মানে হচ্ছে তোমার ভলিউমটা কিছুটা কমবে আর কি। তো ভলিউম কিছুটা কমানো মানে তোমার প্রেশার কিছুটা বাড়ানো, সরি, গ্যাসের আয়তন তো এটা কম ছিল, এটা বেশি ছিল, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা নির্দিষ্ট ভলিউম ছিল, এই ভলিউমটাকে কিছুটা হচ্ছে গিয়ে কি বাড়ানো হয়েছে, মানে এটা 10⁻⁻3, এই পাওয়ার নেগেটিভ কম মানেই হচ্ছে কিছুটা আর কি বাড়ানো হয়েছে। তাহলে প্রেশারটা কিছুটা হচ্ছে গিয়ে কি কমছে আর কি, প্রেশারটা কমে 4 × 10⁻⁴ হয়েছে। তো যাই হোক, এটা তোমরা আবার ক্যালকুলেটর দিয়ে চেক করিও, এটা তো আমি মুখে মুখে সলভ করলাম। ঠিকই আছে, তাহলে এটা হচ্ছে তোমার মানে অ্যান্সার। তো বয়েলের সূত্র থেকে নর্মালি এই ম্যাথগুলাই, মানে আমরা যদি বেসিক ম্যাথ বলি, তাহলে বেসিক ম্যাথে জাস্ট হচ্ছে এই দুইটা থেকে তোমার হয় প্রেশার চেঞ্জ করবে, বলবে ফাইনাল ভলিউম কত, অথবা ভলিউম চেঞ্জ করবে, বলবে ফাইনাল প্রেশার কত। তো এরকম টাইপের চলো আরেকটা ম্যাথ আমরা সলভ করে ফেলি। এগুলো জাস্ট মুখোমুখের ম্যাথ। তোমাকে বলছে একটা গ্যাস, এটার প্রেশার হচ্ছে গিয়ে কি 3 কিলো প্যাসকেল ছিল, কিলো প্যাসকেল অন দ্য ওয়াল অফ কন্টেইনার। তাহলে একটা কন্টেইনার ছিল, এই কন্টেইনারটার নাম দিচ্ছে হচ্ছে কন্টেইনার 1, মানে পাত্র 1। আমি জাস্ট বাংলাতে তোমাদের বলতেছি যে একটা পাত্র, যেটা পাত্র হচ্ছে 1, ওই পাত্রে হচ্ছে গিয়ে কি ওই গ্যাসে প্রেশার দিচ্ছে 3 কিলো প্যাসকেল। হোয়েন কন্টেইনার 1 ইজ এমপ্টিড ইনটু 10 লিটার কন্টেইনার, মানে হচ্ছে গিয়ে ওই যে পাত্র 1 যেটা, এই পাত্রটাকে তোমার হচ্ছে গিয়ে খালি করে ওই পাত্রে যে গ্যাসটা যে ছিল, এটা হচ্ছে 10 লিটার একটা কন্টেইনারে রাখা হয়েছে, মানে অন্য একটা কন্টেইনারে আর কি স্থানান্তর করা হয়েছে। যেখানে যে গ্যাসটা ছিল,
এই গ্যাসটাকে স্থানান্তর করে তোমার হচ্ছে গিয়ে কি 10 লিটার পাত্রের একটা কন্টেনারে রাখা হয়েছে। দ্য প্রেশার বাই দ্য গ্যাস ইনক্রিজ টু 6 কিলো প্যাসকেল। তো এই যে 10 লিটার পাত্রে তোমার হচ্ছে গ্যাস রাখার ফলে এখন কি হয়েছে, তোমার ওই প্রেশারটা 6 কিলো প্যাসকেলে হয়ে গেছে। মানে আগে তো 3 কিলো প্যাসকেল ছিল, এই প্রেশারটা বৃদ্ধি পেয়ে 6 কিলো প্যাসকেল হয়েছে। ফাইন্ড দ্য ভলিউম অফ কন্টেনার 1। তার মানে এখান থেকে তোমাকে বের করতে বলছে প্রথম যে পাত্রটা ছিল এই প্রথম পাত্রের তোমার হচ্ছে গিয়ে ভলিউম কত ছিল। মানে খুবই কিন্তু সিম্পল ম্যাথ, তোমার হয়তো এটা ইংলিশে দেওয়া আছে সেজন্য অনেক মানে জটিল মনে হতে পারে, কিন্তু এরকম না। জাস্ট এই P1 B1 সমান P2 B2 এই সেম সূত্রের ম্যাথ, জাস্ট হচ্ছে ইনফরমেশনটাকে একটু গল্পের আকারে দেওয়া আছে, আর কিছুই না, বই পাওয়ার কোনো কিছু নেই। তো আবার তোমাকে বলছে অ্যাসিউম দ্যাট দ্য টেম্পারেচার অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য গ্যাস রিমেইন কনস্ট্যান্ট। মানে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা আর কি তোমাকে প্রয়োগ করতে বলছে। তো তোমাকে স্থির তাপমাত্রায় আর টেম্পারেচার সেম ধরে নাও, একই ব্যাপার। তাহলে আমরা সেমভাবে আগের মতো ইউজ করব, জাস্ট P1 B1 সমান P2 B2। তাহলে আমাদের সূত্র P1 B1 সমান P2 B2। তোমাকে প্রথম যে পাত্রটা প্রথম পাত্রের ভলিউম বের করতে বলছে, মানে B1 বের করতে বলছে, ঠিক আছে। তাহলে B1 সমান আমরা হচ্ছে লিখে রাখলাম P2 B2 বাই হচ্ছে তোমার P1, ঠিক আছে। তাহলে P2 মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে অংশটা, মানে এখানে 2 যেগুলো সিরিজ এগুলোকে আমরা দ্বিতীয় অংশ চিন্তা করি, আর 1 যে হচ্ছে গিয়ে কি যেগুলোর লেজে বা যে আর সেগুলোর সাথে 1 এটাকে আমরা প্রথম অবস্থা চিন্তা করি। তাহলে P2 হচ্ছে গিয়ে বলছে কি যে দ্বিতীয় ক্ষেত্রে তোমার গ্যাসের প্রেশার কিন্তু কি 6 কিলো প্যাসকেল হয়ে গেছিল। কত কিলো প্যাসকেল হয়ে গেছিল? 6 কিলো প্যাসকেল। তো দেখো প্রথম যে ইনফরমেশনটা এটা কিন্তু কিলো প্যাসকেল একে দেওয়া ছিল 3 কিলো প্যাসকেল, আর এটা হচ্ছে 6 কিলো প্যাসকেল। যেহেতু ইউনিটটা দুইটাই কিলো প্যাসকেল, তাহলে কিন্তু আমি জাস্ট ডিজিটটা বসালেই হচ্ছে। মানে কষ্ট করে কিন্তু তোমার ওই যে 6 কে 6000 প্যাসকেল 3 কে 3000 প্যাসকেল এটাতে কিন্তু নেওয়ার দরকার নেই, কারণ দুইটাতেই তো আমাদের হচ্ছে সেম কাজই করব। তো এটাকেই কিন্তু আমি বারবার হচ্ছে ফোকাস করতেছি, ব্যাপারটা খেয়াল করো, কারণ এটা কিন্তু আমরা অনেক সময় যখন প্রয়োজন নেই তারপরে হচ্ছে কনভার্সন করে টাইম নষ্ট করি, ঠিক আছে, বা অনেক সময় বলেও করি। তাহলে P2 যেটা আমি জাস্ট কী বসাবো বলো তো, জাস্ট 6 বসাবো, এটাকে 1000 দ্বারা গুণ করে আর 6000-এ নেওয়ার দরকার নেই। B2 বলো তো কত হয়েছে? B2 হচ্ছে গিয়ে মানে দ্বিতীয় যে পাত্রে গ্যাসটা স্থানান্তর করা হয়েছিল ওইটা হচ্ছে 10 লিটার পাত্রে স্থানান্তর করা হয়েছিল। তাহলে এটাকে আমি 10ই জাস্ট রাখবো, মানে লিটার ইউনিটে রাখবো, এটাকে মিটার কিউবে বা অন্য কোথাও নেবো না, কারণ সূত্রটাই অনুপাত আকারে আছে। আমি এখানে যদি লিটার ইউজ করি তাহলে ফাইনালি যে আমি অ্যান্সারটা পাবো সেটা আর কি লিটার ইউনিটেই পাবো। তাহলে P1 সমান কত ছিল? 3 ছিল, 3। তাহলে তুমি এখানে কাটাকাটি করলে তুমি পাবা হচ্ছে গিয়ে 20 লিটার। তার মানে এই 20 লিটার যেটা এটা হচ্ছে প্রথম পাত্রের ভলিউম, মানে হচ্ছে প্রথম যে কন্টেনারটা ছিল এই প্রথম কন্টেনারের ভলিউম ছিল আসলে কি 20 লিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। তো খুবই কিন্তু সিম্পল ম্যাথ। তো এরকম টাইপের আরেকটা ম্যাথ হয়তো আছে, ওইটা তোমরা হচ্ছে গিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, হোমওয়ার্ক। ওকে, তাহলে দেখো আমরা চলো দেখি আরেকটা ম্যাথ হয়তো আছে গ্রাফ রিলেটেড। তো আমরা যে হচ্ছে গিয়ে বয়েলের সূত্রের গ্রাফ পড়ছি, এই গ্রাফ রিলেটেড একটা ম্যাথ আমরা সলভ করে ফেলি। তো তোমাকে বলছে দেখো P বনাম 1/b লেখচিত্রের ডাল হচ্ছে 10 হলে আয়তন কত? ঠিক আছে, P বনাম 1/b লেখচিত্র যেটা, এই লেখচিত্রটার ডাল 10 হলে আয়তন কত যখন প্রেশারটা হচ্ছে তোমার 2 atm, মানে যখন তোমার প্রেশারটা 2 atm হবে তখন তোমার এটার যে আয়তনটা এই আয়তনটা কত হবে। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে গ্রাফের ব্যাপারটা আবার একটু দেখে নিই। গ্রাফটা ছিল y অক্ষ এবং x অক্ষ। ওকে, তো এটাকে ধরো একটু বৃদ্ধি করে দিলাম, y অক্ষ, এই পাশে হচ্ছে x অক্ষ। এখন তোমাকে কিসের গ্রাফ বলছে বলো তো? P বনাম 1/b। তাহলে P এই পাশে আমরা লিখলাম 1/b। তো আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম এই যে এই গ্রাফটা কিন্তু হচ্ছে কি মূল বিন্দুগামী একটা সরলরেখা হয়, ঠিক আছে, y ইকুয়াল mx ফরম্যাট। ওইটা এখানে যে আমরা গ্রাফটা পাই সেটা হচ্ছে y ইকুয়াল mx, ঠিক আছে, mx ফরম্যাট। আর গ্রাফটা হয় তোমার মূল বিন্দুগামী সরলরেখা। তো আমরা ধরলাম যে এরকম একটা রেখা আমরা পাইছি। তো রেখাটাকে আমরা অন্য কালার দিয়ে দিই। তো এরকম একটা রেখা আমরা পাইছি। তাহলে তোমাকে বলছে এই যে লেখচিত্র যেটা, এই লেখচিত্রের ডালটা হচ্ছে তোমার কি 10। তাহলে y ইকুয়াল mx যেটা, y ইকুয়াল যে mx যে ছিল এখানে mটা ছিল হচ্ছে তোমার কি ডাল। mটা কি ছিল বলো তো? তোমার ডাল ছিল। y ইকুয়াল mx যেটা এটা হচ্ছে তোমার ডাল। আর আমাদের ওয়াইটা এখানে কি বলতো? ওয়াইটা হচ্ছে তোমার p,
এম তো হচ্ছে তোমার ডাল, আর এক্সটা হচ্ছে তোমার কি এখানে বলো তো 1/b, কিন্তু কারণ এক্স অক্ষ বরাবর আমরা কি বসাইছি 1/b বসাইছি। তাহলে আমরা ব্যাপারটা কি যে আগে আমরা কি করছিলাম, এই যে এই পাশে রাশি দেওয়া ছিল, রাশি থেকে আমরা হচ্ছে ইকুয়েশনে গেছি। এখন আমরা ইকুয়েশন থেকে যদি একটু রাশির দিকে ব্যাক করতে চেষ্টা করি, ইকুয়েশন থেকে যদি আমরা একটু রাশির দিকে ব্যাক করতে চেষ্টা করি, তাহলে আমরা ও এর জায়গায় কি বসাবো, পি বসাবো। তাহলে আমরা পাবো পি সমান এম, যেটা এমটা ছিল হচ্ছে তোমার ডাল, তাহলে এম এর জায়গায় আমি কি বসায় দিতে পারি, যেহেতু ডাল বলছে তোমার 10, তাহলে এম এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি 10। খেয়াল রাখবা এখানে এমটা কিন্তু সরলরেখার ডাল, ইন্টু এক্স, এক্সের জায়গায় আমি বসাতে পারি 1/b। ঠিক আছে ব্যাপারটা, মানে আমি সরলরেখা আকারে চিন্তা করছি, ওয়াই ইকুয়াল এম এক্স আকারে জাস্ট চিন্তা করছি। তো তুমি কিন্তু ইচ্ছা করলে পিবি সমান হচ্ছে গিয়ে কি এম, এভাবেও চিন্তা করতে পারতা, কোনো ইস্যু কিন্তু ছিল না। মানে এটাকে জাস্ট ভেঙে তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে জাস্ট আসতেছি। তাহলে বিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে পিবি সমান আমরা কত পাচ্ছি, পিবি সমান এম, মানে যেটাকে আর কি কনস্ট্যান্ট আমরা বলছিলাম, যেটা এখানে হচ্ছে 10, রেখার যে ডাল সেটা হচ্ছে তোমার 10। তাহলে দেখো আমরা এখানে যে পিবি সমান কনস্ট্যান্ট যে ছিল, যে পিবি সমান কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডাল। তার মানে তোমাকে এই পিবির যে ইনফরমেশনটাই দেওয়া আছে, জাস্ট একটু ভিন্নভাবে দেওয়া আছে, যে হচ্ছে পি বনাম 1/b, লেখচিত্রের ডাল হচ্ছে তোমার কি 10। তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট আগের যে আমাদের নলেজটা, যে এই গ্রাফটা হবে ওয়াই ইকুয়াল এম এক্স এর গ্রাফ, তারপরে হচ্ছে গিয়ে তুমি এম যেটা, এটা হচ্ছে তোমার ডাল, সরলরেখার কনসেপ্ট, এই ডালের মানটুকু 10, এটা আমরা বসায় দিলাম, আর বিটাকে তুমি এই পাশে নিয়ে আসলা, তাহলে পিবি সমান 10 পেয়ে গেলা। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে গিয়ে কি পিবি সমান 10 একটা রেখা, মানে সরলরেখা, এটা একটা পিবি সমান 10 একটা রেখা। তো এই রেখার বিভিন্ন জায়গায় কিন্তু এক্স এবং ওয়াই এর মান ভিন্ন ভিন্ন। ধরো এক্স এর মান এখানে যত, এখানে কিন্তু এক্স এর মান অবশ্যই কি ভিন্ন হবে, এখানে ওয়াই এর মান যত, এখানে কি কিন্তু ওয়াই এর মান অবশ্যই ভিন্ন হবে। তার মানে বিভিন্ন জায়গায় কিন্তু এক্স এবং ওয়াই এর মান ভিন্ন ভিন্ন। তো তোমাকে বলছে এরকম একটা পয়েন্ট, যে পয়েন্টে চাপের মান হচ্ছে গিয়ে কি 2, মানে চাপ বলতে এখানে প্রেশার, ঠিক আছে, মানে ওয়াই অক্ষে। তাহলে এখানে ওয়াই অক্ষের যে বিলোটা আমি ধরে নিলাম এই পয়েন্টটা, তাহলে এই অক্ষে হচ্ছে ধরো তোমার পি এর যে বিলোটা, মানে ওয়াই এর যে বিলোটা, এটা হচ্ছে তোমার 2। তাহলে তোমার হচ্ছে গিয়ে বি যেটা, এই বি এর মানটুকু কত হবে, ঠিক আছে, এই বি এর মানটুকু তোমার কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এই পয়েন্টে এখানে কিন্তু আমরা পাচ্ছি কি 1/b এর মান। আমি যদি এখানে এক্স চিন্তা করি, এক্স আসলে কি 1/b, তার মানে এখানে আমি একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা হচ্ছে তোমার 1/b, এখান থেকে হচ্ছে বি এর মানটুকু নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা অলরেডি পিবি সমান 10 পেয়ে গেছি, তাহলে পি এর মানটুকু এখানে 2 বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। মানে তোমাকে যেহেতু বি এর মান বের করতে বলছে, জাস্ট আমরা বিটুকু বের করবো। তাহলে তুমি জাস্ট এখানে বসিয়ে দাও পি এর মান কত 2, তাহলে বি সমান হচ্ছে তোমার 10/2, তাহলে তুমি 5 লিটার, ঠিক আছে। তো এখানে কোনো ইউনিট কি দেওয়া ছিল, কোনো ইউনিট দেওয়া ছিল না, তাহলে আমরা 5 একক বলবো, যেহেতু আমরা জানি না যে মিটার কিউব নাকি হচ্ছে লিটার বা অন্য কোনো কিছু, তো আমরা এখানে 5 একক ইউজ করব। তাহলে আমাদের এই পয়েন্টে, মানে যে অংশে আমাদের হচ্ছে গিয়ে চাপের মান 2 atm, ওই অংশে তোমার ভলিউম যেটা, এই ভলিউমটা হচ্ছে তোমার 5 একক, ঠিক আছে। তো খুব সম্ভবত এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ, এটা আমাদের লাস্ট ম্যাথ। তো আজকে হচ্ছে আমরা জাস্ট গ্যাসের চলরাশি, ঠিক আছে, এই ব্যাপারগুলোর সাথে পরিচিত হয়েছি, প্লাস হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যেটা বয়েলের সূত্রের সাথে পরিচিত হয়েছি, বয়েলের সূত্রের গ্রাফ দেখছি, বেসিক দিয়ে একটা ম্যাথ দেখছি। তো আমরা লেকচার নাম্বার 2-তে চার্লস এবং হচ্ছে চাকীয় সূত্র, এই দুটো অংশ আমরা কমপ্লিট করে ফেলবো। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। প্লাস হচ্ছে কি সবগুলো অংশ পড়ে আমরা হচ্ছে আগে থেকেই বলে রাখছি, আবার লাস্ট মধ্যে আবার একটু মনে করিয়ে দিচ্ছি, যে আমাদের সবগুলা কনসেপ্ট কভার করে, মানে পার্ট ওয়ান কভার করে আমরা কিন্তু এই বয়েলের সূত্র রিলেটেড আরও অনেক ম্যাথ করবো, ঠিক আছে। বয়েলের সূত্রে কিন্তু তোমাদের বইয়ে ম্যাথই শুরু হয়েছে রোদের গভীরতা দিয়ে, ঠিক আছে, বুদবুদ এবং রোদ, ঠিক আছে। তো তোমাদের মনে হতে পারে তো রোদের গভীরতা আমরা অঙ্ক করি নাই, তাহলে আসলে কি আমরা এখানে কোনো কিছু বাকি রাখতেছি কিনা, না অবশ্যই বাকি রাখতেছি না, আমরা জাস্ট সূত্রের সাথে আগে পরিচিত হয়েছি, ঠিক আছে। আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ম্যাথই কভার করবো, কোনো টেনশন নেই, ঠিক আছে। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।